মিউট করো। আরিউ উঠিলে ফেললে তো আপনারে দেখ লাভ নাই। এটা মিউট লিখবে। মামা দেখেছি। দেখছে না কি দেখছে না সবচেয়ে অবহেলিত শুরু সবচাইতে অবহেলিত হয়ে গেলে इंजीनियर है उनको लिखे थे वैसे बात सुनने से और अगर हुई अगर जिज्ञेस करो नहीं निकला ওই সবাই এটা কে শুনাইতে বললো কিয়া শুনাইছি ओ আমি শুনা বললা আমি হাজার কাছে যাওয়া ভাই কার মাইক বাজে মিউট কর নাজিম মিউট কর শুনতে পাচ্ছ?
জি স্যার। আচ্ছা, সবাই তো এখানে আসেনি মনে হচ্ছে না। 107। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি ভালো আমিও। তোমাদের প্রথম ক্লাসটা নিতে পারিনি হচ্ছে পরীক্ষা ডিউটি ছিল, এই জন্য নিতে পারিনি। আর পরোটা ল্যাব ছিল, ল্যাবে আমি ছিলাম, বাট মানে ছিলাম বলতে আমি রেডি ছিলাম মেন্টালি। তো তোমরা কেউ আসলে যোগাযোগ করো নাই, লিঙ্কও নাও নাই, ল্যাবও করো নাই। স্যার হয়তো না করছিল পারভেজ স্যার, বাট পারভেজ স্যার না করছিল যে আমি জানতাম না সেটা। স্যার সেকশনটা কোন সেকশনে কি ক্লাস নেবে স্যার সেটাও স্যার ভাগ হয় নাই, তো আমরা স্যার বুঝতে পারিনি, ভাবলাম যে দুজন মিলিয়ে নেবেন হয়তো 3 সেকশন একসাথে। আচ্ছা, আমি সবচেয়ে ভালো হতো এটাই, যদি দুজন মিলে 3টে সেকশন নেওয়া যেত তো সবচেয়ে ভালো হতো। কারণ হচ্ছে অনেক সময় একজন টিচার থাকে না, সেই ক্ষেত্রে আরেকজন টিচার হচ্ছে মেকআপ দিতে পারে ক্লাসটা, জি স্যার। অনেক ভেজাল থাকে। আবার আরেকটা হচ্ছে নাম্বার সিস্টেম, মানে নাম্বারিং করা। একজন দেখা যাচ্ছে 2টা সেকশন নিল, স্যার হচ্ছে 2টা সেকশন নেওয়ার কথা, নর্মালি আমার একটা সেকশন নেওয়ার কথা। তো দেখা গেল হচ্ছে স্যার মার্কিং একরকম করলো, আমি একরকম করলাম। এটার মধ্যে আবার অনেক ইয়ে থাকে, যে কমপ্লেইন থাকে, কেউ বলতেছে স্যার আমাদের মার্কিং কম হয়েছে, কেউ বললাম ভালো হয়েছে। তো এটা একটা সমস্যা থাকে। তো আমি স্যারকে সাজেস্ট করছিলাম যে 2টা সেকশন একসাথে নেওয়ার জন্য। স্যার জানি না কি করবে, স্যার এখন কিছু বলেনি আমাকে, এই জন্য আসলে আমিও নিজে কনফিউশনের মধ্যে আছি। তোমরা আরো আলাদা করে বলেননি কিছু যে হচ্ছে উনি কোন সেকশনে নেবেন? উনি আমাকে বলছে জাস্ট ক্লাস হবে না এরকম। আচ্ছা, স্যারটাই বলছে মনে হয়, আমি তো আমারটা রেডি ছিলাম। হয়তো নর্মালি তাহলে স্যার হয়তো এ বি নিয়ে আমাকে হয়তো সিচুয়েশন দিতে পারে, আমি ঠিক জানি না। তোমরা এক কাজ করতে পারো, তোমরা নিজেরা স্যারকে একবার বলতে পারো স্যার যে 3 সেকশন একসাথে নেওয়া যায় কিনা। আহ, আমার কথা না, তোমার নিজে থেকে বললো আর কি, এটা বললে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে স্যার হচ্ছে যেটা সত্য কথা, স্যার হচ্ছে সিএসসি কোডটা স্যার আমার চেয়ে ভালো বুঝে। আমি তো জাস্ট নতুন পড়াচ্ছি তোমাদেরকে, আমি আগে কখনো খুব একটা পড়াইনি এভাবে। আগে একবার পড়াইছিলাম ম্যাটেরিয়াল সায়েন্স, কিন্তু স্যার হচ্ছে বিগত অনেক বছর ধরে একই কোর্স নিচ্ছে। ঠিক আছে, তো আমি চাইছিলাম স্যার কোডটা স্যার যদি নেয় আমিও থাকলাম, স্যার একসাথে দুজন মিলে নিলাম। অনেক সময় দেখা গেছে একটা পার্ট দেখা গেছে আমি খুব ভালো পারি, ওই পার্টটা আমি নিলাম, বা স্যার থাকলো আমিও থাকলাম, মানে মেনটেন করা যায় কি। আর ঘন্টা যেহেতু লং টাইম, তো স্যার কিছুক্ষণ থাকলো, বা স্যারের সব কাজ থাকে, স্যার চলে গেল, অনেক সময় দেখবে কাজ আছে স্যার ক্লাস নিল না, এরকম অনেকবার হয়। তো দুজন একসাথে নিলে কি হয়, ক্লাসটা রেগুলারলি নেওয়া হয়, মোটামুটি কিছু শেখাও যায়। আমার মনে হয় এটাই আর কি বেটার। তো তোমরা একবার স্যার তোমাদের পক্ষ থেকে স্যারকে বলে নিও, স্যার হচ্ছে যে সবাইকে একসাথে নেওয়া যায় কিনা, দুজন টিচারই থাকলো আমরা মেনটেন করার জন্য। যদি অনলাইন কেন, অনলাইন ক্লাসে কোনো সমস্যার কথা না আর কি, পসিবল সহজেই। আচ্ছা, তোমাদের হচ্ছে 125 জন এই মুহূর্তে আছে, 127। তো এটা বাড়বে নাকি এরকমই থাকবে? স্যার বাড়ার তো কথা স্যার, 160 জন মতো, 60 জন বা 65 এরকম ক্লাস করে স্যার রেগুলার। আচ্ছা, তোমরা তো তোমাদের সাথে নর্মালি হচ্ছে আগে কোনো ক্লাস হয়নি, বা ওরকম ভাবে দেখা হয়েছে কিনা জানি না, তোমাদের ক্লাসে গেছে কিনা আমি মনে করতেছে না। তো সবাই তো মনে হয় আমাকে চেনো না, এই যে একই ডিপার্টমেন্টের। তারপরে হচ্ছে জাস্ট প্রথম, যেহেতু প্রথম দিন আমরা কিছু পড়বো, আর আমরা তোমার সাথে কথা বলি, প্রথম ক্লাস আজকে সেই হিসেবে।
আমার নর্মালি হচ্ছে আমার পরিচিত দিতে, সেটা হচ্ছে আমার নাম তো তোমরা জানো মনে হয়, প্রণব দাস, আর লেকচারার হিসেবে আছি মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আর আমি ছিলাম হচ্ছে তোমরা 12 সিরিজ ছিলাম, 12 সিরিজ ছিলাম, তোমরা যখন 19 সিরিজ, আমি ছিলাম 12 সিরিজে। ঠিক আছে, এই তো মেকানিক্যাল থেকে পরে এখানে জয়েন করছি, পরে আবার জয়েন করছি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আর কি। তো আমার পরিচয় এইটুকুই ছিল। এখন ক্লাসে হলে সহজে পরিচয় নেওয়া যায়, তোমাদের তো হচ্ছে 180 জন, ওই 180 জনের পরিচয় নিতে নিতে মনে করো রাত বিকাল হয়ে যাবে। নর্মালি ভাবে হচ্ছে ক্লাস নিতে নিতে সবার সাথে হচ্ছে চেনা জানা হয়ে যাবে, সমস্যা নেই। আর টিচারদের সাথে চেনা জানা থাকলে আমার মনে হয় ভালো একটা সুবিধা আছে। 130 জন, আচ্ছা তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে, হ্যাঁ বাকিরা আসুক। তো আমরা আজকে পড়বো প্রথমে সিলেবাসে যেটা আছে, সিলেবাসে দেখবে একটা টপিক আছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, সিলেবাসের টপিক আছে আমাদের নাম্বার সিস্টেম। তো আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। তোমরা কি হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো নাম্বার সিস্টেমটা? জি স্যার। জি স্যার। ওই নাম্বার সিস্টেম দিয়ে আমরা শুরু করব, এটা একটা টপিক আছে, যেহেতু তোমরা ওটা পড়ে আসছো এই জন্য সহজ কিছু দিয়ে শুরু করি। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমে হচ্ছে তোমাদেরকে স্লাইড কিছু দেখাই, কিছু পিডিএফ শেয়ার করি, দাঁড়াও। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে যখন যে বই থেকে, মানে বই বলতে এগুলো আসলে এক একটা টপিক এক এক জায়গায় ভালো, এরকম নর্মালি একটা বই না। তো যেগুলো যেখান থেকে পড়াবো সেটা সেখান থেকে আমি তোমাদেরকে সাথে দিয়ে দিব, ম্যাটেরিয়ালস দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, যখন যেখান থেকে পড়াবো পিডিএফ হোক স্লাইড হোক, আমি অবশ্যই তোমাদেরকে সেটা জোগাড় করে দিয়ে দিব তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে খুঁজতে হবে না কোথাও থেকে। আপাতত এনাফ, যদি লাগে সেটা আমি বলে দিব, যখন আমার ক্লাসের জন্য আমি বলে দিব কোনটা কখন কি করতে হবে। কারণ হচ্ছে এক একটা টপিক এক জায়গায় ভালো, একটা নির্দিষ্ট বই দিলে দেখা গেছে ওখানে অনেকগুলো টপিক মিসিং থাকে, বোঝা যায় না। যেহেতু তোমরা হচ্ছে একটু মিউট করে রাখো কষ্ট করে সবাই মাইক্রোফোনটা। ওকে, তো হচ্ছে বললাম কি যে একটা বইয়ের মধ্যে সবগুলো টপিক ভালো পাওয়া যায় না, অন্য জায়গায় দেখা গেছে এটা ভালো, অন্য জায়গায় ওখানে ভালো, এক্সাম্পল ওখানে ভালো, এই জন্য আমি খুঁজে খুঁজে নিজেই পড়াবো আর কি, তেমন টেনশন করতে হবে না। তো আজকে একটা পিডিএফ পড়াচ্ছি, আমি পিডিএফ গুলো ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন করতে হবে না। দেখো আমরা নাম্বার সিস্টেম শুরু করতেছি। প্রথমে নাম্বার সিস্টেম বলতে একটা সংখ্যা পদ্ধতি বলে, তাই না? যেহেতু আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসি সবাই, তো সংখ্যা পদ্ধতি হচ্ছে নরমালি 2 প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে আমরা যেগুলো নরমালি ইউজ করি মানে তার পজিশনের উপর ডিপেন্ড করবে না। আর পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেগুলো আমরা যে কনভার্সন পড়ে আসছি, ডেসিমাল বা বাইনারি বা হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলো যেগুলো হচ্ছে কি তার পজিশনের, তারা যে পজিশন চেঞ্জ করে, মনে করে পজিশন 3 থেকে পজিশন 2 আসে বা 1 থেকে 3 এ যায়, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা, সেখানে কি অর্থ বহন করবে। বাট নন পজিশনের ক্ষেত্রে কোনো কিছু ম্যাটার না, যার সংখ্যাটা কি সেটা দেখলে হয়ে যায়। আমরা নরমালি নন পজিশনাল নাম্বার সিস্টেমটা ইউজ করি না, আমরা যেগুলো দেখি সেগুলো পজিশনাল নাম্বার সিস্টেমে। যেমন হচ্ছে কি যে রোমান নাম্বার যেগুলো দেখি অনেকটা নন পজিশনাল সিস্টেম মতো, দেখো যে 1 কিভাবে লিখি আমরা রোমানে, যে আয়ের ক্যাপিটাল আয়ের মতো, 2 কিভাবে লিখি ডাবল আয়ের মতো। তো এটা যদি আগে আসে একটা বা আগেরটা যদি পড়া যায়, এটা কোনো পজিশনের উপর নির্ভর করবে না। ঠিক আছে, 3 লিখে হবে, 4 লিখি মানে 4টা, 5 লিখি মানে 5টা, যেটা আমি একটু আগে আমি বললাম যেগুলো নরমালি আমরা ইউজ করি না। রোমান নাম্বারের মতোই আই দিয়ে লেখে, আমরা নরমালি 5 কিভাবে লিখি, ভি দিয়ে 5 লিখি রোমান নাম্বারে, 4 কিভাবে লিখি আই ভি 4, তাই না? কিন্তু এখানে হচ্ছে কি 4টা হলে 4টা, 5টা হলে 5টা, আমরা এগুলো আমরা ইউজ করি না। তো এটা যদি চেঞ্জ হয় যে 5 নাম্বারটা আগে বা পরে আসলে, এটা কোনো পজিশনের উপর কোনো কিছুই কি সিগনিফিক্যান্ট না এখানে, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটা আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে কি প্রত্যেকটা ডিজিট এক একটা কি
সিম্বল বলা হয়, আর সিম্বল গুলো হচ্ছে মানে ডিজিট গুলো যদি চেঞ্জ হয় আগে পরে, তাহলে অবশ্যই সেটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি বলি হচ্ছে কি 100 100 যদি বলি, 100 আগে এখন কি একটা শূন্য যদি আগে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে 010 মানে 10 হয়ে যাবে। আবার যদি আরেকটা শূন্য আগে নিয়ে আসি, একটা পর নিয়ে যাই, তাহলে হবে কি 001 মানে 1 হয়ে যাবে তার ভ্যালু। সেটা পজিশনের উপর নির্ভর করবে, এই জন্য আমরা বলবো এটাকে পজিশনাল নাম্বার সিস্টেম। ক্লিয়ার? স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। স্যার স্লাইডটা একটু উপরে তুললে একটু ভালো হতো স্যার। জি স্যার একটু। স্লাইড উপরে তুলবো কিভাবে? আমি তো পুরো স্ক্রিন দেখাচ্ছি, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার এর আগের স্লাইডটা একটু দেখতাম। আচ্ছা, এটা জি স্যার। এখানে কিছুই নাই নরমালি। নাম্বার সিস্টেম দুই প্রকার বললাম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, একটা পজিশনাল নাম্বার সিস্টেম। দুইটার মধ্যে হচ্ছে নন পজিশনাল বললাম হচ্ছে কি বাংলাটা ইংলিশ পড়াইতেছে। এটা হচ্ছে 1 এর পরিবর্তে জাস্ট একটা আই লেখে, 2 এর পরিবর্তে দুইটা আই, 3 এর পরিবর্তে কি তিনটা আই লিখবে ক্যাপিটাল আই, 4 হলে 4টা, 5 হলে 5টা। মানে এগুলো যদি পজিশন চেঞ্জ হয় তাহলে এখানে কোনো অর্থ চেঞ্জ হবে না তাদের। এটা ছিল নন পজিশনাল। এটাকে যদি এখন বলি পজিশনাল তাহলে সেটা কিরকম হবে এটা বললাম। যেমন এই যে एग्जांपल দেই আমরা, एग्जांपल নাই মেবি এখানে। তো পজিশন নাম্বার সিস্টেমের মধ্যে সবগুলো পড়বে, আমরা যে ডেসিমাল পড়লাম বা হচ্ছে বাইনারি, অক্টাডেসিমাল বা হচ্ছে হেক্সাডেসিমাল, সবগুলো হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে। ঠিক আছে? তো এবার আমরা দেখি কি কি আছে। প্রথম হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা আমরা ইউজ করি তাই না, যার বেস হচ্ছে বলি 10। ঠিক আছে? তো এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো আমরা জানি নরমালি। যেমন আছে ডেসিমাল নাম্বার সিস্টেম, প্রথমটা কি আছে, এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম। দুইটাকে দেখলাম যে পজিশনাল এবং নন পজিশনাল। সেকেন্ড দেখলাম হচ্ছে কি এটা 10 ডিজিট ম্যাক্সিমাম বা সিম্বল থাকে, যার এই জন্য বলা হয় বেসটা হচ্ছে কি 10। দেখো 10টা সংখ্যা আছে, দেখো 0 থেকে 9 পর্যন্ত, তার মানে কি 10টা সংখ্যা, বেস হচ্ছে 10। আবার যদি বলি তো সেম ভাবে যদি বলি যে বাইনারির জন্য বেস কত কত হবে 2 স্যার। হবে 0 আর 1 ইউজ করি, যাই ইউজ করি সব 0 1 এর মধ্যে দিয়ে যায়, সেগুলো আমরা পরে আসতেছি। তো তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরেকটা কি আছে যে এর ম্যাক্সিমাম পয়েন্ট নাম্বার কত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9, যে সবগুলো হচ্ছে 9 এর চেয়ে কম, এই যে ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 9। ঠিক আছে? তো each position of a digit represents a specific power of the base, প্রত্যেকটা একটা পাওয়ার নির্দেশ করে। যেমন যদি বলি 10 যদি বলি, এই 0 এর পাওয়ার একরকম, 1 এর পাওয়ার একরকম, তাই না? যেমন হচ্ছে কি আমি যদি এটাকে 1 ইনক্রিজ করি তাহলে 0টাকে ইনক্রিজ করে হবে 1, মানে 1 1 হবে, তাহলে হবে কত 11 হবে। কিন্তু আমি যদি 1টাকে ইনক্রিজ করি 0টাকে রেখে, তাহলে 1টা হবে কি 2, তখন হয়ে যাবে 20। আগেরটা 1 বাড়ানোর ফলে 1 বাড়লো, এখানে 1 বাড়ানোর ফলে কত 10 বেড়ে গেল। তার মানে কি প্রত্যেকটা পজিশন আলাদা আলাদা ভ্যালু বা পাওয়ার নির্দেশ করে। ওকে, তো এগুলো একটু পড়বা, ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা পরে চলে যাচ্ছি। ডেসিমাল নাম্বার সিস্টেমে একটা एग्जांपल দেওয়া আছে, মানে আমরা যেগুলো ইউজ করি বাস্তব জীবনের সংখ্যাগুলো, সেগুলো সবগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, যেহেতু তোমরা এগুলো পড়ে আসছে এই জন্য আমি খুব একটা জোর দিচ্ছি না আর কি, আমরা না জাস্ট কনভার্সনের মধ্যে জোর দিব। এরপর হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে দুটো সিম্বল থাকবে, একটা 0 আর একটা 1, এই জন্য এটার বেস হচ্ছে 2। আর নরমালি যে মেশিন লার্নিং ইউজ করি বা কম্পিউটার গুলোতে, সেগুলো হচ্ছে আমরা কি বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম একটা एग्जांपल। এই যে 1010101001, এটা বাইনারি নাম্বার সিস্টেম, এবং এটা কত একটু পরে দেখতেছি আমরা সেটা কোনটা ভ্যালু কেমন হবে। জাস্ট আগে নামগুলো দেখে নিই কি কি আছে এর মধ্যে। যেমন এটা হচ্ছে কি নাম্বার সিস্টেম বাইনারি থেকে হচ্ছে কি ডেসিমালে কনভার্ট করলো, কনভার্সন আমরা একটু পরে দেখতেছি।
আচ্ছা বিট কাকে বলে? একটা সব বলি আমরা বিট বাইট এগুলো বলি। তো বিট হচ্ছে কি, বিট স্ট্যান্ডস ফর বাইনারি ডিজিট। এই বিআই টি, বিআই হচ্ছে এই যে বাইনারি বিআই থেকে আসছে, আর টি টা নরমাল ডিজিটের লাস্ট টি টা ইউজ করা হয়। এই জন্য বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, ঠিক আছে? মানে একটা ঘর একটা ডিজিট কতটুকু স্পেস নিবে মেমোরির মধ্যে, সেটা নরমালি আমরা সেটাকে বলে বিট, ঠিক আছে? তো এখানে বিটটা তার মানে কি 0 আর 1 এর উপরে ডিপেন্ড করবে, যেহেতু বাইনারি নাম্বার কোডিং এর মধ্যে 0 আর 1 বোঝে জন্য। তারপর হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে 7টা ডিজিট ইউজ হয়, 0 1 2 3 4 5 6 7 8। 8টা সিম্বল ইউজ হয়, তার মধ্যে তাহলে বেস কত হবে? 8, যেহেতু 8টা তাহলে হচ্ছে বেস 8, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। এবং তার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 7। ওকে, যেহেতু তোমরা এগুলো পড়ে আসছো, তাও হচ্ছে আমি দেখাচ্ছি আর কি একবার করে, জাস্ট রিভিউ করতেছি আর এগুলো। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমালের মধ্যে কি আছে? 0 থেকে 9 পর্যন্ত, এই যে 0 থেকে 9 পর্যন্ত আছে সবগুলোই, মানে 10টা হয়ে গেল এখানে। আর বাকি 6টা কি কি? এ বি সি ডি ই এফ। তো হচ্ছে ই যেটা সেটা হচ্ছে তার মানে ভ্যালু 10, 10 থেকে শুরু হবে, 10 11 12 13 14 15 করে হবে। যেহেতু 16টা সংখ্যা ব্যবহৃত হয়, এই জন্য এটার বেস হচ্ছে কত? 16, ঠিক আছে? এবার আমরা দেখবো হচ্ছে কনভার্সন, কিভাবে কনভার্ট করবো একটা থেকে আরেকটা সিস্টেমের মধ্যে। জাস্ট 4টা দেখলাম নামগুলো। এখান থেকে কিন্তু পরীক্ষা মানে থাকবে 4 মার্ক, অনেক সময় থাকে, অনেক 5 মার্ক থাকে নাম্বার সিস্টেম থেকে। তো এরপরে আছে কি আচ্ছা এখানে একটা দেওয়া আছে, জাস্ট এমনি দেওয়া আছে, এটা কি অক্টাল থেকে ডেসিমালে নিব, তাহলে কি করবো আমরা? তো সবসময় আমরা যেটাই করি না কেন সবসময় ডেসিমাল থেকেই করার চেষ্টা করবো, আমরা ডেসিমালে নিয়ে যাব। তো এখানে যেহেতু হচ্ছে যেমন বললো যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নেওয়ার জন্য, তাহলে আমরা আগে নরমাল যেটা করব সেটা সহজ হিসাব হচ্ছে, অনেকভাবে করা যায় কনভার্সন, কিন্তু আগে বলে রাখছি। তো সহজ যেটা নিয়ম হচ্ছে হেক্সাডেসিমালকে আগে আমরা ডেসিমালে নেওয়ার চেষ্টা করব, ডেসিমাল থেকে দেন অক্টাল নিয়ে যাব, এটা হচ্ছে ভালো সিস্টেম। তো এখানে দেওয়া আছে কি অক্টাল থেকে হচ্ছে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল নেওয়ার সিস্টেম হচ্ছে কি তার যে ডিজিট আছে, যা বেজ আছে সেটা দিয়ে গুণ করে দেওয়া, তাই না? নরমাল কি হলো, যেমন 4706 দেওয়া আছে এখানে, এটা অক্টাল নাম্বার 4706, এটা হচ্ছে অক্টাল নাম্বার, যেহেতু 8 বেজ দেওয়া আছে এখানে। এটাকে আমরা নিব হচ্ছে 10 বেজে বা হচ্ছে ডেসিমালে। তাহলে কি করব, প্রত্যেকটার সাথে 8 দ্বারা প্রথমে গুণ দিয়ে দাও, এই যে ইনটু 8 ইনটু 8 ইনটু 8 ইনটু 8, যেহেতু 8টা কেন, যেহেতু হচ্ছে অক্টাল 8 তার হচ্ছে বেজ। তার লাস্ট দিকে থেকে আমরা শুরু করব কি, পাওয়ার হচ্ছে 0 পাওয়ার 1 2 পাওয়ার 3, তারপর যদি থাকতো তাহলে পাওয়ার 4 পাওয়ার 5, এভাবে হচ্ছে করসপন্ডিং ইনক্রিমেন্ট হতো পাওয়ারটার, ঠিক আছে? দেন হচ্ছে গুণ দিয়ে দিব, গুণ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। এখানে কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে সমস্যা আছে? ওকে, কারো কোশ্চেন নাই? স্যার পরীক্ষার খাতায় কি এগুলা করে দেখাতে হবে না স্যার? ক্যালকুলেটরের সাহায্যে তো স্যার অনেক সময় বের করা যায়। হ্যাঁ ক্যালকুলেটর সাহায্যে করা যায়, কিন্তু পরীক্ষার সময় এমন জিনিস দেওয়া হবে যেটা তোমার ক্যালকুলেটরের মধ্যে আসবে না, হাতেই করতে হবে। আচ্ছা স্যার, ক্যালকুলেটরের মধ্যে যদি থাকে তাহলে ওটাতে সরাসরি দিলে কি হবে? না, হাতে হবে না, তোমার ক্যালকুলেটর ইউজ করলে হবে না, তুমি অর্ধেক মার্ক পাবা হয়তো বা অন্যরকম তোমার 2-1 মার্ক দিবে, কিন্তু তোমাকে বললাম যে এমন ডিজিট দেওয়া হবে যে তুমি ক্যালকুলেটর কি সব ভ্যালু আসে তোমার? ম্যাক্সিমাম কত আসবে? না স্যার, আসে না, সবগুলো আসে না, কিন্তু দেখো তো পরীক্ষায় সেগুলো দেওয়া থাকলেও আসে না ক্যালকুলেটর। হ্যাঁ সেগুলোই পরীক্ষা দেওয়া হবে যেগুলো তোমার ক্যালকুলেটরে আসবে না, তো তুমি ক্যালকুলেটর করার চিন্তা করবে না, সমস্যা নাই। শিক্ষার ক্ষেত্রে এখন তুমি হচ্ছে ক্যালকুলেটরে আসছে কিনা সেম ভ্যালুটা তুমি হচ্ছে জাস্ট
প্র্যাকটিক্যালি করে ক্যালকুলেটরে করে দেখতে পারো যে রেজাল্ট ঠিক আছে কিনা। কিন্তু পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো অবশ্যই ক্যালকুলেটরের মধ্যে থাকবে না, মানে ক্যালকুলেটর করা যাবে না, হাতেই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি, এবার ডেসিমাল থেকে যে কোনটাতে নিয়ে যাই আমরা, এখানে কোনটা আছে দেখি কি আছে, এই যে এবার উল্টা হলো, এবার হচ্ছে ডেসিমাল থেকে আমরা হচ্ছে অক্টালে নিব। ডেসিমাল থেকে অক্টালে নেওয়ার জন্য যেটাতে কনভার্সন করব, যেমন হচ্ছে অক্টালে কনভার্ট করব আমরা, অক্টালে কনভার্ট করার জন্য অক্টালের বেস যেহেতু 8 দ্বারা আমরা তাকে ভাগ করে দিব, ঠিক আছে। যেমন হচ্ছে 952 আছে ডেসিমালে, তাকে অক্টালে করার জন্য 8 দ্বারা প্রথমে ভাগ করলাম, দেন ভাগ করার পরে হচ্ছে কতবার আসলো দেখো, এই যে 119 দ্বারা 8 কে ভাগ করলে 952, মানে 952 কে ভাগ করলে সরাসরি 119 চলে আসে। তাহলে তার রিমাইন্ডার কত? রিমাইন্ডার মিন্স হচ্ছে তার ভাগশেষ কত? 0, তাই না? 8 দিয়ে 119 কে গুণ দিলে 952 আসবে, তাহলে তার রিমাইন্ডার হচ্ছে 0। পাশে রিমাইন্ডার লিখে রাখছে, তোমরা এবার লিখে রাখবা যে রিমাইন্ডার হচ্ছে 0। এবার 8 দিয়ে 14 কে গুণ দাও, বা হচ্ছে 8 দিয়ে 119 কে ভাগ করো, নরমালি পূর্ণ সংখ্যা আসবে না ভাগফলটা, সেটা হচ্ছে 14 আসবে ভাগশেষ। 14 দিয়ে 8 কে গুণ দিলে কত হয়? গোটা আছে পাশে, নাম টাকা মুখস্থ আছে, বলো। স্যার 112 হয়। 112 হয়। তো 112 হয়, তাহলে ভাগশেষ 119 থেকে 112 দিলে মাইনাস করলে কত হবে ভাগশেষ? 7, তাই না? তার রিমাইন্ডার লিখলাম হচ্ছে 7। তাহলে সেম 8 দিয়ে 14 এর মধ্যে কতবার যায়? একবার। 8 একে 8, একবার গেল, এটা হচ্ছে ভাগফল তার, একবার গেল। তো 14 থেকে 8 গেলে কত থাকবে? 7 না 6 থাকবে নাকি? তাহলে 6 ইজ তার রিমাইন্ডার। তারপর হচ্ছে কি, এখন এটা হচ্ছে 1 এর মধ্যে তো যায় না, কিন্তু আমরা 0 দিয়ে তো দিতে পারি, যে 0 দিয়ে 8 কে গুণ দিলে হচ্ছে 0, তাহলে 1 থেকে 0 মাইনাস করলে কত হবে? রিমাইন্ডার হচ্ছে 1, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের ভাগফল। তাহলে হচ্ছে আমার রিমাইন্ডার কি কি পেলাম? উল্টা দিক থেকে সবসময় যাব, অপোজিট দিক থেকে হচ্ছে 1 আগে, তারপর 6। স্যার এটা কেন করা হয় স্যার? আগে স্যার আমরা এটাই করে আসছি স্যার, লোয়েস্ট বিট সিগনিফিকেন্ট থেকে এমএসবি তে গেছি, মানে লাস্টে থেকে ফার্স্টে পেয়ে গেছি স্যার। এটা কেন ধরা হয় স্যার? এটা কেন ধরা হয় আসলে কি, যে এটা হচ্ছে, এটা এই জিনিসটা কি হচ্ছে, রিমাইন্ডার। রিমাইন্ডার মানে ভাগ শেষ, আর ভাগ শেষ একটা কথা আছে, ভাগ শেষ মানে ভাগের শেষ থেকে শুরু করা হয়, মানে অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট যেটা আছে সেটা হয়তো অন্য ডিফিকাল্টি একটা ইয়ে আছে, সিগনিফিকেন্ট অর্থ। নরমালি আমরা যেটা বলি আর কি মুখে মুখে বা নিজেরা ইয়া করি, যেহেতু ভাগ শেষ রিমাইন্ডার বলি, আমরা ভাগ শেষ থেকে শুরু হয়, ভাগ শেষ মানে ভাগের শেষ থেকে শুরু হয়, এটা লাস্ট থেকে পজিটিভ দিকে যাওয়া লাগে। সেটা তোমার যেটা বলতে, সেটা একটা সিস্টেম আছে, একটা মেথড আছে, ওই যে লোয়ার থেকে আগে হায়ার থেকে, সেটা একটা আছে, সেটা এর মধ্যে টপিক না, যদি সেখানে যাই একটু দেখাই দিব, ঠিক আছে। তো আমরা এখানে লাস্ট থেকে শুরু করি, তাহলে 1670, তাহলে কনভার্সন হয়ে গেল জাস্ট 1670। তো সিমিলারলি আমরা যদি অন্য কোনো কনভার্সন করতে চাই, ডেসিমাল থেকে মনে করো বাইনারি করতে চাই, তাহলে হচ্ছে বাইনারির ডিজিট যেহেতু বেস হচ্ছে 2, তো 2 দ্বারা ভাগ করবো, জাস্ট সিমিলার সবগুলোই হবে। এরপর একটা দেখি কি আছে এখানে, যেমন এটা হচ্ছে প্রথমটা বেস হচ্ছে 6, পরটা বেস হচ্ছে 4, ঠিক আছে। এখন 6 থেকে বেস 4 এত সহজে নেওয়া যাবে না, আগেই বললাম, যখন হচ্ছে একটা বেস থেকে আরেকটা বেসে নিতে বলবে, তখন আমরা করে ফেলবো কি, একটা বেস থেকে সেটাকে হচ্ছে আমরা ডেসিমালে কনভার্ট করব, ডেসিমালটাকে দেন হচ্ছে অন্য বেসে কনভার্ট করব। তাহলে হচ্ছে কি, 6 বেস যেটা আছে 545, একে আমরা প্রথমে ডেসিমালে নিব, ওই ডেসিমালটাকে সহজে তারপর হচ্ছে কি 4 বেজে কনভার্ট করা যাবে। স্যার আমরা কি 6 বেস নামে কোনো কিছু আছে স্যার? আমরা তো 4টা বেসের কথা জানতাম না না। না না, কে বলছে নাই? অবশ্যই আছে। তোমাকে নরমালি 4টা যেটা ইউজ করা হয় আমাদের বাস্তব জীবনে সেটা আছে, বেস যেটা যে কোনটা হতে পারে, এটা কোনো সমস্যা না। আমাদের লোয়ার স্টাডি মানে আমরা নিচু ক্লাসে আছি, এই জন্য হচ্ছে আমাদের 4টা ইউজ করা হয়, কিন্তু তুমি উপর দিকে যাও, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যাও,
ল্যাঙ্গুয়েজ অনেক বড় নরমাল 3 রকম বলা হয়, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে যাও তখন হায়ার ল্যাঙ্গুয়েজ যাও তখন দেখবে বেজ অনেক থাকতেই পারে, সমস্যা না। বেজ যে কোনটা হওয়া সম্ভব, এবং যে কোনটা দিলে আমরা যেন হচ্ছে চেঞ্জ করতে পারি বা কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে কথা। জি স্যার, সবই তো একই নিয়ম না স্যার? হ্যাঁ, সবাই একই নিয়ম, সমস্যা নেই। এই জন্য বললাম বেজ যেটাতে থাকুক, যদি ডেসিমাল কোনটা ডেসিমালে কনভার্ট করতে না বলেন তাহলে ওই বেজ থেকে প্রথমে আমরা ডেসিমালে নিব, দেন ওটার ডেসিমাল ভ্যালুটাকে আমরা তারপর হচ্ছে কনভার্ট করব। যেমন হচ্ছে কথা এখানে কি দেওয়া আছে 545, এটা বেজ 6, কি কনভার্ট করতে হবে বেজ 4 এ, তাহলে আমরা আগে বেজ 10 এ কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট করব। তো ডেসিমালে কনভার্ট করার সিস্টেম হচ্ছে যেহেতু বেজ 10, আগে বললাম বেজ তার বেজ দ্বারা গুণ দিব, তাহলে হচ্ছে 5 4 5, একে বেজ হচ্ছে 6, তো 6 দ্বারা গুণ দিলাম, 6 ইনটু 6 ইনটু 6, দেন লাস্ট থেকে শুরু করব হচ্ছে পাওয়ার 0 পাওয়ার 1 পাওয়ার 2, দেন হচ্ছে কি করব বাকিটা ক্যালকুলেশন। তাহলে এটা করার পরে হচ্ছে 209 আসলো, সেটা হচ্ছে কি ডেসিমাল নাম্বার। আমাদের চাইছে হচ্ছে কি এখানে 4 বেজে, এখানে বেজ হচ্ছে 10, তাহলে আমি এই 10 বেজটাকে এবার 4 বেজটা ইজিলি করতে পারবো আমরা, তাই না? এই যে ভাগ করছিলাম একটু আগে, এই যে 4 বেজে করার জন্য হচ্ছে কি 4 দ্বারা ভাগ করে দিব। তো 209 এর মধ্যে 4 দ্বারা ভাগ করলে আসবে 52, 4 52 208, 209 থেকে 208 মাইনাস করলে হচ্ছে রিমাইন্ডার কত 1, রিমাইন্ডার হচ্ছে কি 4 13 52 13, তাহলে হচ্ছে রিমাইন্ডার কত 0, আবার 3 4 12, 13 থেকে হচ্ছে 12 গেলে রিমাইন্ডার 1, দেন হচ্ছে 3 এর মধ্যে যায় না, 0 দিয়ে দিলাম, 3 থেকে 0 গেলে হচ্ছে রিমাইন্ডার 3। তার মানে হচ্ছে তার 4 বেজ নাম্বারটা হলো 3101, ঠিক আছে? মানে আমরা বের করে ফেললাম এই যে 6 বেজ থেকে 4 বেজ। এরকম পরীক্ষা কিন্তু তোমাদের উল্টাপাল্টা করে দিবেন, যে বিভিন্ন বেজ চেঞ্জ করে দিবে। তোমরা যদি নিয়মটা জানো তাহলে বেজ এটা দিয়ে কোনো ফ্যাক্টর না। কি বলবা ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে যদি তোমার যদি বেজ যদি চেঞ্জ করে কি করবা? পারবা করতে? না স্যার। এই যে বললাম ক্যালকুলেটরে এমন ভাবে দেওয়া পরীক্ষা যেগুলো তুমি হচ্ছে কি তোমার ক্যালকুলেটরে করা যাবে না, সমস্যা নেই। সেটা গেল। এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি কিছু দেখি। এই সাইডে দেখতে পাচ্ছ এটা পিডিএফ টেবিল অফ নাম্বার সিস্টেম দেখতে পাচ্ছ এটা? জি স্যার। আচ্ছা, রেসপন্স করে মাঝে মাঝে, না আমি বুঝবো না যে তোমরা দেখতেছো কিনা বা সমস্যা হচ্ছে কিনা। দেখো টেবিল অফ নাম্বার সিস্টেমের মধ্যে কি আছে, জাস্ট হচ্ছে ডেসিমেলের করেসপন্ডিং যে হচ্ছে ভ্যালু গুলো আছে, তার বাইনারি ভ্যালু কত, তার হচ্ছে হেক্সাডেসিমাল কত, তার অক্টাল কত, সেটা এখানে দেওয়া আছে টেবিলের মধ্যে। আমরা বাইনারি নাম্বার তো যদিও জানি, একবার দেখিনি। 0 মানে 0, 1 মানে হচ্ছে 1, 2 মানে 10, 3 মানে হচ্ছে 11, এগুলো তো আমরা জানি, তাই না? আমরা এই স্লাইডে দেখি এখন। এই কারা হচ্ছে একটু মিউট করে রাখো তোমরা, আমার কানে খুব নয়েজ হচ্ছে তোমাদের কথা বলো। ঠিক আছে, তো এখানে দেখো এটা বাইনারি নাম্বার দেওয়া আছে না, এটাকে কনভার্ট করবো আমরা কিসে, অক্টালে কনভার্ট করবো, ঠিক আছে? তো অক্টালে কনভার্ট করার জন্য হচ্ছে আমরা কি গ্রুপিং করব, তিনটা করে গ্রুপিং করব, সহজে করি যেটা আমরা। যেমন তার রাইট সাইডে কি আছে 0 থেকে রাইট সাইড থেকে আমরা তিনটা করে গ্রুপিং করব। তাহলে প্রথম তিনটা নাও, তিনটা কি কি 0 0 1 0, এই যে 0 1 0, তারপর হচ্ছে কি 1 0 1, এই যে 1 0 1, তাহলে থেকে যাচ্ছে শুধু কি 1, কিন্তু আমরা বললাম তিনটা করে গ্রুপিং করতে হবে, তাহলে আগে দুটো 0 বসাই দেই, 0 0 1, ঠিক আছে? এবার এই তিনটা যেটা করলাম, এই তিনটাকে এবার নরমালি আমরা আলাদা আলাদা করি, কি অক্টালে কনভার্ট করব, ঠিক আছে? তিনটা করে আমরা আলাদা করে অক্টালে কনভার্ট করার জন্য ওই যে আগের মতো প্রথমে নিলাম 0 0 1, তার সাথে কি যেহেতু তার বেস হচ্ছে 2, আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, পরটাকে 2 দিয়ে গুণ দিলাম, পরটাকে 2 দিয়ে গুণ দিলাম, দেন লাস্ট থেকে পাওয়ার হচ্ছে 0 1 2, এরকম ভাবে এসে যেটা হবে লাস্টে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে তার কি
অক্টাল নাম্বার। প্রথমটার জন্য আসলে 1, পরেরটার জন্য হচ্ছে 5, পরেরটার জন্য হচ্ছে 2। আমরা যদি 3টা করে গ্রুপিং করি এরকম ভাবে, সেটাকে বলবো আমরা তার অক্টাল নাম্বার। আগে বোঝার নাম্বার সিস্টেম কনভার্সন কিন্তু অনেক জায়গায় এক এক রকম ভাবে এক এক মেথড দেখবা, অনেক মেথডই আছে কনভার্ট করার জন্য। আমরা যেকোনো একটা ফলো করি তাহলে সুবিধা হবে, বলবা না যে আমি যেমন যে পাওয়ার দিয়ে গুণ করে যোগ করে, এটা তো আমরা স্যার এভাবে ডেসিমেলে কনভার্ট করি স্যার, এটা অক্টালে হলো কেন? না 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 শোনো, তুমি যদি আমি কি বলি, তুমি এটা ডেসিমাল হতো, কিন্তু যদি এরকম হতো যে এই যে ডিজিট আছে 0 1 0 1 0, যদি সিরিয়ালে আমি 2 দ্বারা গুণ দিতাম যে সবগুলোকে, তাহলে হচ্ছে সেটা কি ডেসিমাল হতো। কিন্তু আমি তো আগে 3টা করে গ্রুপিং করে ফেললাম, 3টা করে গ্রুপিং করলে সেটা অক্টাল হয়ে যাবে। বুঝেছি। স্যার আমরা যদি 4টা করে গ্রুপিং করতাম সেটা দেখবো আমরা, হ্যাঁ সেটা দেখবো আমরা, এটাই বলতেছি, একটু পরে দেখবি, এখন না বল। তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে অক্টাল গ্রুপিং না করে সরাসরি যদি স্যার 10 = 2 লিখি, তাহলে কি স্যার লেখা যাবে? কারণ আমরা তো স্যার 4 থেকে জানি স্যার 10 = 2 লেখা যায়, 100 = 5 লেখা যায়। হ্যাঁ হ্যাঁ একই কথা। তুমি যদি মুখস্থ জানো যে অক্টাল এটা রেসপন্ডিং হচ্ছে অক্টাল নাম্বার এটা হয়, তাহলে লিখো, কোনো সমস্যা নাই। দেখাতে হবে না না, 4 দেখাতে হবে না, কোনো সমস্যা, তুমি সরাসরি লিখো, কিচ্ছু হবে না। জাস্ট তুমি গ্রুপিং করবা, গ্রুপিং এর পরে তুমি যে 3টা করে গ্রুপ আছে, একটা গ্রুপ কত সরাসরি লিখে দাও, 2 দ্বারা গুণ দিয়ে এগুলো করতে হবে না মুখস্থ থাকলে। ওকে, এরপরে চলে যাই। এটা তো আমরা জানি সহজে, এটা হচ্ছে অক্টাল থেকে উল্টা আর কি, অক্টাল থেকে হচ্ছে এবার বাইনারিতে নিতে হবে। তো সিস্টেম হচ্ছে নরমালি ওই যে 3টা করে গ্রুপিং করে 2 এর করসপন্ডিং ভ্যালু কত, 6 এর করসপন্ডিং ভ্যালু কত, আর হচ্ছে 5 এর করসপন্ডিং ভ্যালু কত। তো 2 এর জন্য নরমালি কত জানি, 1 1 জানি নাকি 1 0 জানি, 2 এর জন্য 1 0। যেহেতু 3টা করে গ্রুপিং করতে হবে, তাহলে 1 0 এর জায়গাটাকে 0 ভাই দাও, 0 1 0। 6 এর জন্য জানি হচ্ছে 110 আমরা, মানে 1 1 0, এই যে 1 1 0। 5 এর জন্য জানি হচ্ছে 1 0 1, এই যে এগুলো যদি ভুলে যাও, এগুলো সহজে ক্যালকুলেটর থেকে বের করতে পারবা ছোট করা জিনিসগুলো, যে 6 এর জন্য বাইনারি নাম্বার কত, 5 এর জন্য কত, এগুলো মুখস্থ রাখা লাগে না। আমি নিজেও মুখস্থ করে রাখি না, যখন দরকার হয় ক্যালকুলেটর থেকে বের করে নেই ছোটখাটো জিনিসগুলো। তাহলে যে এগুলো সহজে করতে পারবো আমরা, তাই না? তাহলে এখান থেকে করসপন্ডিং বাইনারি গ্রুপটা পেয়ে যাবো, এটা সোজা। এরপরে আসি আমরা হেক্সাডেসিমাল মধ্যে যাই। যে হেক্সাডেসিমাল, যেটাকে বললাম 3টা করে হচ্ছে নিলাম অক্টালে, 4টা করে নেই তাহলে হচ্ছে হেক্সাডেসিমাল। এখন একটা কোশ্চেন আসতে পারে না, স্যার 3টা করে কেন নিলাম, ওখানে 4টা করে কেন নিলাম না গ্রুপিং? কোশ্চেন আসে না? স্যার ওটা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরকম আর কি, 2 to the power 3 to the power 4। যেহেতু এটা হচ্ছে কি কিউবে হচ্ছে পাওয়ার হচ্ছে 3, এই জন্য 3টা করে নিচ্ছি, এর পাওয়ার হচ্ছে 2 এর উপরে 4, 4টা করে নিচ্ছি। ঠিক আছে, গুড। তো এখানে আছে, এখান থেকে যদি আমরা দেখি 4টা করে করবো, তাহলে হচ্ছে প্রথমে 1 0 1 1, এই যে 1 0 1 1, পরে রেখে থেকে যাচ্ছে 1 1, তার আগে 2 শূন্য বহাই দিলাম 4টা করার জন্য। তো সিমিলারলি এটার করসপন্ডিং হচ্ছে ভ্যালু কত লিখে দিয়ে দিলাম, আর এটার করসপন্ডিং ভ্যালু কত সেটা দিয়ে দিলাম। এখন আরেকজন কেউ গাধার মতো কাজ করে না পরীক্ষায়, যে হচ্ছে 1 0 1 1 বা 1 1 0 0 এর করসপন্ডিং মুখস্থ যায় না, সরাসরি বাইনারি নাম্বার মানে ডেসিমাল নাম্বার লিখে দিও না। 1 1 এর ডেসিমাল নাম্বার হচ্ছে কত, 3, বা সরি এটা না বলি, এটা যে 1 1 0 1 এর ডেসিমাল নাম্বার অবশ্যই একটা সংখ্যা আসবে, সেটা কোনো ডি আসবে না। কিন্তু আমরা হচ্ছে যখন হেক্সাডেসিমাল নিব, তখন হেক্সাডেসিমাল মুখস্থ থাকলে হেক্সাডেসিমালগুলি মুখস্থ রাখতে হবে, সেটাই বসাইতে হবে। এটা করসপন্ডিং হচ্ছে কি ডেসিমাল নাম্বারটা বসাই দিও না এর মধ্যে। ওকে, তাহলে সহজে হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কোন মনে হয়? স্যার তুমি একটা মেথড দেখালেন, আর এখন আরেকটা মেথড, আমরা এক্সামে যে কোনো একটা ইউজ করলেই তো হচ্ছে। হ্যাঁ যে কোনো একটা ইউজ করলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি যে একটা মেথড দেখাচ্ছি, তোমার যদি এটা না হয় তুমি অন্য কোনো মেথড তোমার মনে হয় তুমি করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি একটা মেথড দেখাচ্ছি যেন হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় নিজেদের মধ্যে, এটা করবো ওটা করবো, যেন একটা দেখাচ্ছি, এটা সহজ মনে হয়েছে আর কি, আমার সহজে করা যায়। তারপর হচ্ছে কি হেক্সাডেসিমাল হচ্ছে 2ab, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এই যে এটা তো সোজা, এই মানে হচ্ছে কত আমরা জানি 10, 10 মানে হচ্ছে কি যে 10 এর জন্য আমরা তার করসপন্ডিং বাইনারি নাম্বারটা পাঠিয়ে দিলাম।
বি মানে হচ্ছে 11, 11 এর জন্য করসপন্ডিং ভ্যালু বসাই দিলাম, এটা সোজা। তাহলে আমরা আশা করি কনভার্সন সিস্টেম গুলো পারবো, তাই না নরমালি। এখন ফ্র্যাকশনের জন্য আসি, যদি দশমিক থাকে তাহলে কি হবে সেটা তোমরা করে আসছো। দেখো দশমিকের জন্য কি করি আমরা, যেখান থেকে দশমিকের আগ পর্যন্ত, যেমন 0 1 1, 0 1 1, তাহলে আছে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 2, তারপর থেকে হচ্ছে শুরু হবে কত, ইনভার্স দিয়ে শুরু হবে, 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3, ঠিক আছে। বা হচ্ছে 1/2, 1/2 স্কয়ার, 1/2 কিউব, এভাবে যাবে। আশা করি তোমরা এগুলো পারো। সিমিলারলি যদি আমরা বলি হচ্ছে অক্টালের জন্য, তাহলে হচ্ছে কি বেস হচ্ছে আগে 8 দিয়ে গুণ ছিল, তাহলে এবারে যে দশমিক যেখানে শুরু, তারপর থেকে হচ্ছে কি 8 ইনভার্স 1, 8 ইনভার্স 2 থাকলে আরো হচ্ছে 8 ইনভার্স 3, 8 ইনভার্স 4, এইভাবে। সিমিলারলি যদি 8 বেস না হয় কি 4 বেস হতো, তাহলে হচ্ছে কি সেম আমরা 4 দ্বারা সবগুলো, এটির পরিবর্তে জাস্ট 4 লিখতাম, আর দশমিকের পরে হচ্ছে ইনভার্স দিতাম পাওয়ারে। তো এই ছিল আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম, নরমালি নাম্বার সিস্টেম এবং তার কনভার্সন মেথড, ছোট একটা টপিক। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাম্বার সিস্টেম? দশমিকে হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে নেব দশমিক থাকলে? বুঝি নাই কোশ্চেনটা, শব্দ শোনা যাচ্ছে অন্য কারো। দশমিক থাকলে ডেসিমেল থেকে অক্টালে কিভাবে নেব? ডেসিমাল থেকে অক্টালে, আচ্ছা ওই দশমিক তোমরা হচ্ছে এখানে দেওয়া নাই অবশ্য স্লাইডের মধ্যে, দশমিকের জন্য আলাদা সিস্টেম পড়ছে না ইন্টারমিডিয়েটে? জি স্যার, দশমিকের পার্টটা আলাদা হ্যাঁ আলাদা করে যে গুণ দিয়ে, এটা নরমালি হচ্ছে কতবার করবা সেটা কোশ্চেন, তাই না? কতবার গুণ দিয়ে এইভাবে নিব আমরা, এটা নরমালি 3 বা 4 বার করলে হয়ে যাবে, ঠিক আছে। দশমিকের পরে স্যার দশমিকেরটা মনে হয় স্যার ভাগশেষ উপর থেকে নিচের দিকে নেওয়া লাগে স্যার, আমি শিওর না কিন্তু। হ্যাঁ উপর থেকে ওটা আমরা ইন্টারে করছিলাম। এমএসপি থেকে হ্যাঁ সেটা মানে ফ্র্যাকশনের আগ পর্যন্ত হচ্ছে কি যেভাবে করছো, ফ্র্যাকশনের পরে হচ্ছে উপর থেকে নিচে নেওয়া লাগে, এবং যখন গুণ দিবা মানে পূর্ণ সংখ্যা নেওয়া লাগে, তাই না? গুণ দেওয়ার পরে হ্যাঁ পূর্ণ সংখ্যাটা যে নিবা সেটা এখন কতবার গুণ দিবা সেটা একটা কোশ্চেন থাকে অনেকের, তো সেটা 3 বার পর্যন্ত নিলেই হবে দশমিকের পরে। তো সেটা যে সিস্টেম পড়ে আসছে সেটা দেখলে হবে, আমি এক্সট্রাতে নাই এই জন্য দেখাতে পারিনি আর কি। তো যেহেতু তোমরা এই বললাম নাম্বার সিস্টেমটা এই জন্য আগে শুরু করি, তোমাদের কনফিডেন্স পাওয়া যাবে পরে একটু, তোমরা যেহেতু আগে পড়ে আসছো এখন দেখলে অনেকটুকু পারবে। এবং এটা থেকে বললাম কিন্তু 4 থেকে 5 মার্ক হবে, সহজ জিনিস একবারে। তো অনেকেই থাকে এর মধ্যে, বুঝছো যে সিএসসি কোর্স অনেকে ব্যাকলগ খায়, এরপর আমি জানি না কেমনে খায়, পরীক্ষা পাশে করতে পারে না। তো এই টপিক গুলো সোজাই হবে আশা করি। আমি সিএসসি তে পড়লে অনেক কঠিন বিষয় আছে, কিন্তু কথা হচ্ছে দেখো আমরা সিএসসি কোর্সটা কিন্তু আমরা মেকানিক্যাল টিচাররাই নিচ্ছি, সিএসসি টিচার দেওয়া যেত, কিন্তু অনেক সময় যেটা হয় সিএসসি কোর্স মেকানিক্যাল টিচার না নিয়ে যখন সিএসসি আমরা যখন মেকানিক্যাল নিই, আমরা এখন কতটুকু পারি, আমরা বেসিকটা জানি, খুব যে কোডিং খুব ভালো পারি সিএসসি তে বস আমরা, এরকম না, সিএসসি দের মতো না। এদের সুবিধা হয় কি আমরা যেগুলো বেসিক জানি এইটুকু আমাদের এইটুকুই এনাফ মেকানিক্যালের জন্য। এইটুকুর মধ্যে আমরা এইটুকুর মধ্যে কোশ্চেন করি এবং কোশ্চেনটা ভালো হয়। অনেক সময় সিএসসি থেকে দেওয়া হয়, ওরা অনেক মানে হাইয়ের করে কোশ্চেন করে, যেটা হচ্ছে এই স্টুডেন্টের মাথার উপর দিয়ে যায় এবং নাম্বার ভালো আসে না। স্যার আমরা তো স্যার ভাইদের কাছ থেকে শুনছি রিয়াজ স্যারের কোশ্চেন সিএসসি থেকেও কঠিন হয়। হ্যাঁ রিয়াজ স্যার একটু কোশ্চেন কঠিন করে, অত কঠিন করবে না, সমস্যা নাই। আর রিয়াজ স্যার অনেক ইজি মানুষ, তোমরা যদি বলো আগে থেকে স্যার শিখাই দিয়ে সবকিছু, সমস্যা নেই। রিয়াজ স্যার আমি ভালো জানি, বুঝছো, আসলে আমি ভালো জানি। আমি স্যারের মনে হয় অর্ধেকও না, জাস্ট নতুন এই লাইনে মানে সিএসসি থেকে নতুন পড়াচ্ছে। স্যার হচ্ছে সিএসসি বা মেশিন লার্নিং কিছু কোডিং আছে, খুব ভালো পারে স্যার এগুলো। আমরা সিএসসি স্যারের কাছ থেকেই শিখা, ঠিক আছে, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি আমরা নিজেরা। তো তোমরা হচ্ছে এক কাজ করো যে কোডিং রিলেটেড মনে করো কোনো প্রোগ্রামিং হঠাৎ করে মাথায় আসলে পারতেছো না, আমার কাছে না আসে, আমার কাছে আসলে আমি 2 বারে পারবো, স্যারের কাছে গেলে স্যার একবারই পারবে, স্যার তোমাকে ভালো সলিউশন দিতে পারবে। এই জন্য কোডিং সম্পর্কিত কোনো প্রবলেম হলে স্যারের কাছে যে কোনো সময় যাবা, স্যার দেখবে তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, মানে কোডিং সম্পর্কে দিতে পারে কি। আর আমিও বলতেছি আমার এই কোর্সটা হচ্ছে নতুন কোর্স, আমি নিজেও শিখতেছি আর কি, যে পড়তেছি ক্লাস নেওয়ার আগে, তারপর নিজেও শিখতেছি। বা আমি যদি কোনো কোডিং না বুঝি, এখনো কোনো কিছু না জানি, আমি স্যারের কাছে যাই, স্যার আমি জিনিসটা বুঝি না, আমাকে বুঝাই দেন,
বিশেষ করে মানে সিএসসি কোর্সে আর কি। স্যার বুঝাই দেয় এবং স্যার নিজেও আমাকে বলছে যে তোমার সমস্যা তুমি কোশ্চেন নাও, আমাকে বললো যে তোমার যদি সমস্যা হয় এরপরে তুমি আমাকে বললে আমি তোমাকে বুঝাই দিব। স্যার এত ভালো আর কি। আশা করি যেহেতু আমার নতুন কোর্স তোমরাও আমাকে হেল্প করবা, তোমাদের কাছ থেকে আমি শিখবো, সবাই মিলে আশা করি ভালো একটা কোর্স শেষ করবো লাস্ট পর্যন্ত। আর কোশ্চেনের ব্যাপারে হচ্ছে টেনশন করতে হবে না, আমি যেগুলো পড়াই সহজ কোশ্চেনই করবো তোমাদেরকে, আমি কোশ্চেন সহজই করি। সেদিক স্যার থেকে আপনি কি আমাদের এক পার্ট করবেন, মানে 4টা করে যে 2 পার্ট থাকে এটা কি এক পার্ট আপনি করবেন? কি 4টা করে 2টা পার্ট থাকে? স্যার আমাদের পরীক্ষায় যে মানে 2জন স্যারের 2টা পার্ট ও থাকে। না 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 না, কোশ্চেন করার ক্ষেত্রে 2টা পার্টই আমিও 2টা পার্ট করবো, স্যার 2টা পার্ট করবে। মডারেশন বোর্ড থাকে, একটা বোর্ড থাকে, ওই বোর্ড কার কোশ্চেন সিলেক্ট করবে, কারটা বাদ দিবে বা আমার কোন পার্ট থেকে নিবে এটা আমরা কেউ জানি না, ঠিক আছে? তো নরমালি হচ্ছে যেটা হয়, তোমাদের টেনশন করতে হবে না। যখন কোশ্চেন করি আমরা 2 টিচার, তখন কোশ্চেন করার আগে আমরা নিজেরা বসি, যে কোন কোশ্চেনটা দিব না দিব নিজেরা আলোচনা করি, কোনটা পড়ানো হয়েছে না হয়েছে, সমস্যা নাই। আমি যেটাই পড়ি না কেন, স্যার যেটাই পড়ায় না কেন, কোনো সমস্যা নাই, দুজনে কোশ্চেন আমরা আলোচনা করেই করবো, ঠিক আছে? এই জন্য মানে আমরা যেগুলো পড়াবো আমরা সেটা বলতেছি, তার উপরেই থাকো, সেগুলোই পড়ো, তাহলে আশা করি অবশ্যই ভালো কিছু করতে পারবো, মানে রেজাল্ট ভালো করতে পারবো। শুধু রেজাল্টের জন্য বললাম আর তো বললাম, শিক্ষার জন্য যেটা যদি বলো তাহলে পারভেজ স্যারের উপরে কোনো কথা নাই আর কি। পারভেজ স্যারের অবশ্যই বস এখানে, স্যার খুব ভালো পারে কোডিং। আমি এই জন্যই বললাম তোমাদেরকে যে ল্যাবটা যদি হচ্ছে একসাথ করা যায় তাহলে, কেন হচ্ছে যারা হচ্ছে আমার স্বাভাবিক, আমার গ্রুপে যারা আসবে, আমি পারভেজ স্যারের মতো পারবো না জীবনও, এটা স্বাভাবিক। তো আমি নিজেও মানি এটা, আমার শেয়ার করতে হবে। পারভেজ স্যার নিজেও আমার বস সিএসসি তে, এই জন্য বললাম স্যার যদি একসাথে থাকে, 3টা গ্রুপে একসাথে থাকে, আমিও থাকি, তাহলে হচ্ছে কোনো সবগুলো গ্রুপ ভালো শিখতে পারবো, এক সমান শিখতে পারবে আর কি। যদিও স্যার যে আমি যেগুলো পারি স্যারের কাছ থেকে শালা হয়তো ওগুলোই পড়াবে, কিন্তু স্যার তো অবশ্যই আলাদা কিছু দিতে পারবে আমার চেয়ে। এই জন্য একসাথে হলে তোমরা স্যারকে স্যার হয়তো রাজি হবে, কেমন যাই না, স্যার তো বলবে যে না আলাদা করে নিবো, এতগুলো স্টুডেন্ট গ্যাদারিং হবে। অনলাইন ক্লাসে তো গ্যাদারিং হওয়ার কিছু নাই, অনলাইন একটা সুবিধা। তোমরা স্যারকে রিকোয়েস্ট করে বললো আর কি, আমার কথা বলবো না, নিজেরাই বললো, ঠিক আছে? স্যার এটা কি আমরা কোনো বই থেকে পড়বো এই টপিকটা? না আমি যেটা দিলাম আবার এখান থেকেও দেখো, আর তোমার নাম্বার সিস্টেম যেখান থেকে সার্চ দেওয়া সেম পাওয়া যায়, অন্য বই থেকে পড়লে কোনো সমস্যা নাই, তা শিখলেই স্যার হলো। আপনি আমাদের এই স্লাইডটা দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ আমি এটা দিয়ে দিব। আর যখন যেখান থেকে পড়াবো আমি সাথে সাথে সেটা দিয়ে দিব, আমারটা আমি দিয়ে দিব যেটা আমি পড়াই। আচ্ছা এটা একাডেমিক গেলে পর্যন্ত। আর কারো কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন বা ক্লাস তো করতেছো যেহেতু প্রথম দিন আজকে, এই জন্য অপ্রাসঙ্গিক কিছু বিষয়ে আসি। অপ্রাসঙ্গিক বলতে যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, বলা যায় ফার্স্ট ইয়ার আগে, তাই না? যেহেতু বৃষ্টি যখন আসেনি, তোমাদের হচ্ছে সেকেন্ড সেমিস্টার চলবে। রুয়েট কবে খুলবে স্যার? রুয়েট কবে খুলবে? রুয়েট এটা গভর্নমেন্ট যখন বলবে তখনই সরাসরি খুলে দিবে আর কি, যখন গভর্নমেন্ট সবকিছু খুলে দিবে তখন। তার আগে আসলে চাইলেও ভিসি স্যার হচ্ছে কিছু করতে পারবে না। স্যার তাহলে কি স্যার আমাদের খোলার পরে ধরা দিবে রুটিন এক্সামের? না তোমার হচ্ছে ক্লাস যদি শেষ, তো অনলাইন হোক আর অফলাইন যখনই হোক, তোমার ক্লাস যদি শেষ না হয় কখনই তোমাকে পরীক্ষার রুটিন ধরা দিবে না। আর 1-1 এর ক্লাস তো শেষ এখন। ও হ্যাঁ হতে পারে, তোমরা এটা তো ইয়ে করতে পারো যে সামনে হচ্ছে 16 সিরিজের পরীক্ষা, যে রুটিন দিয়ে দিয়েছে। স্যার আমরা তো ছিলাম স্যার এই সেমিস্টার শুরু করছে, এটা শেষ করি তো পরীক্ষা দিয়ে দেন হচ্ছে এটা মনে হয় হচ্ছে হবে না, কারণ তোমাদের একটা সুবিধা, তোমরা লাস্ট যেহেতু 16 সিরিজ পরীক্ষা দিবে আগে, ওদের শেষ হলে 17 কে ডাকবে, 17 শেষ হলে 17 কে ডাকলে 18 এরপরে 18 কে ডাকবে। স্যার এটা তো স্যার এখন একটা সিরিজ ডাকতেছে দেখে, যদি ক্যাম্পাস খুলে তখনও কি স্যার এরকমই হবে, মানে একটা সিরিজ করে হবে? না না ক্যাম্পাস মনে হয় না, ক্যাম্পাস খুললে মনে হয় সবাই একসাথে নিবে। এইটাই সমস্যা। হ্যাঁ এখন বুঝতে পারছি। এখন স্যাররা কি ডিসিশন নেয়, এখন তোমাদের এই সেমিস্টার শেষ করে পরীক্ষা দিয়ে পরে সেমিস্টার গেলে সেটা আরো ভুলে যাবা, কিছুই থাকবে না। তো আমি একটা দেখলাম যেটা যে 15 সিরিজের পরীক্ষা ডিউটিতে ছিলাম, কোশ্চেন দেখলাম একটা কোশ্চেনও বাইরে থেকে না, সবগুলো কোশ্চেন আগে যে কোশ্চেন গুলো আসছে মানে সবচেয়ে সহজ কোশ্চেন যেগুলো স্যাররা সেগুলোই করতেছে, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছে, একটা মানবিকতা থাকে এখানে যে কতটুকু পড়াতে পারতেছি, কতটুকু বুঝতেছে। তো এটা একটা ব্যাপার আর কি। তো এখান থেকে স্যাররা সবসময় সোজা কোশ্চেনই করে,
মানে অন্য অন্য সময় হচ্ছে অফলাইনে যেরকম সামনাসামনি পরীক্ষা হলে যেরকম কোশ্চেন হয় তার চেয়ে অনেক সহজ পরীক্ষা হয়। এই জন্য স্টুডেন্ট আরো খুশি পরীক্ষা দিয়ে দেখতেছে অনলাইন এভাবে পরীক্ষা দিয়ে সবাই মোটামুটি পারতেছে, একটু পড়লেই যেগুলো কোশ্চেন পরিচিত কোশ্চেন সেগুলোই আসতেছে। তো কি করবে সেটা তো ভিসি স্যারের উপরে, সেটা তো আসলে আমরা জানি না। আর ভিসি স্যার একা কখনো কোনো ডিসিশন নিতে পারে না, এটা একটা কমিটি বডি থাকে, অনেক গ্রুপ থাকে, সবার সিদ্ধান্ত কয়েকদিন পর পর মিটিং হয়। এই যে কতগুলো সিদ্ধান্ত আসে কেউ একা সিদ্ধান্ত দেয় না, একটা বোর্ড হয়, ওই বোর্ডের মিটিং এর মধ্যে যে সিদ্ধান্ত হয় সেটাই জানানো হয় তোমাদেরকে, এটা একার মতামত না আসলে। এই আর কি। আর মার্চে যদি খুলে দেয় সেটা তো ভালো, দেখো মার্চে খোলা কিনা, ফেব্রুয়ারিতে খুলবেই না, মার্চের দিকে খুলে কিনা। মার্চে যদি না খোলে তাহলে হচ্ছে ঈদের পরে একবার খুলে দেবে শিওর। এই তো, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার ওটাই ভালো হয়, ঈদের পরে খোলা। তোমার জন্য তো ভালো হয়, না করলে আরামে আরামে কাটাবা। তবে একটা কথা মনে রাখো, অন্য একটা সিএসকে বললাম যে এখন মনে হচ্ছে একটা দিন গেলে আরো মজা, যে একদিন বন্ধু বেশি পাইলাম। তোমাদের 16 এর বাইরে, 16 বাদ দিলাম, 15 এর বাইরে জিজ্ঞেস করো কেমন কান্নাকাটি করতেছে বের হওয়ার জন্য এখন। জি স্যার। ওরা যদি ঠিকই হচ্ছে, ওরা আন্দোলন করছিল 33 ক্রেডিট নিয়ে ঝামেলা করছিল। তো ওরা ক্রেডিট নিয়ে আন্দোলন না, ওরা যদি না পিছাইতো, যেরকম পিছাইতো, যদি আন্দোলন করে 2 মাস 3 মাস পিছাই দিছিল, ওদের যদি না পিছাইতো তাহলে তো এই ইয়ের মধ্যে ভাইরাসের মধ্যে যারা পড়তো না, এর আগে বাস করে বেরিয়ে চলে যেত, এতদিন হচ্ছে জবটা করে ফেলতো। একটা দিন লস হলো, এমন সিরিজ গেছে রিপোর্ট থেকে 2 দিনের জন্য একটা একাডেমিক ইয়ার লস করছে। একটা একাডেমিক ইয়ার লস করা মানে কি তুমি ফার্স্ট ইয়ার সেটা স্টুডেন্ট বুঝতে পারবা না। পুরো একটা বছর, 2 দিনের জন্য একটা বছর তোমার পিছাই গেছে, 1 বছর। 2 দিনের জন্য? হ্যাঁ, তোমার হচ্ছে মনে করো রেজাল্ট দিলে হচ্ছে জানুয়ারির 2 তারিখে, তোমাকে মনে করো জানুয়ারির 2 তারিখ 2022 এর জানুয়ারি 2 থেকে তোমার রেজাল্ট দিল, তোমাকে পাশের সন কিন্তু হবে 2022, 2021 কিন্তু 2 দিনের জন্য 2021 কিন্তু পাশের সন হবে না। এখন ওই বছরের মধ্যে জানুয়ারিতে রেজাল্ট দিল না ডিসেম্বর রেজাল্ট দিল, সেটা কোনো ফ্যাক্টর না, তোমার ওই সালটাই কাউন্ট হবে। এখন তোমাকে কোশ্চেন বাইরে যখন তুমি স্কলারশিপ অ্যাপ্লাই করবে বা অনেক জায়গায় তোমার কোশ্চেন করবে যে তোমার তো 4 বছরের কোর্স, তোমার 5 বছর কেন লাগলো, 6 বছর কেন লাগলো? তুমি তো বলতে পারবে না স্যার আমার ওই 1 বছর 2 দিনের জন্য লস হয়ে গেছে, সেটা তোমার কেউ শুনবে না। স্যার এই জিনিসগুলো তো স্যার ইউনিভার্সিটিরও দেখা উচিত যে দুই একদিন। না কেন দেখাবে? এবং তোমার ইউনিভার্সিটি আমরা মনে করো আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম, সর্বোচ্চ চেষ্টাই করা হয় রেজাল্ট দেওয়ার জন্য। আমাদের খাতা দেখতে টাইম লাগে, এমন তো না যে খাতা দেখলাম 5 মিনিটে খাতা দেখা হয়ে গেল। খাতাটা দেখার পর এটাকে আবার স্ক্রুটিনি করে, নাম্বার কোনো ভুল হয়েছে কিনা, আরেকজন আবার খাতা দেখে সেকেন্ড টাইম, অনেক ঝামেলা, এগুলো স্ক্রুটিনির মধ্যে দিয়ে যায়। এমন না যে চাইলে আমার হয়ে গেল। তোমরা নিজেরা লেট করবা, টিচারদের উপরে বা কমিটির উপরে কেন এত প্রেশার আসবে লাস্ট পর্যন্ত? কেন, কি ঠেকা পড়ছে আমাদের? তোমাদের এই জিনিসগুলো আগে থেকে কনসিডারেশন থাকে না যে আমরা পিছাবো না, এটা হয়ে গেল। ভার্সিটি রুলসে চলে, বুঝছো? 2-1 দিনের জন্য কনসিডার করে তা না, আমাদের সময় করছিল, আমাদের সময় 1 সপ্তাহ লেট হইতো, তাড়াহুড়া করে আমাদের লাস্ট দিন একবার ডিসেম্বরের 31 তারিখে রেজাল্ট দিয়েছিল আমাদের। মানে রেজাল্টটা পাবলিশ হয়েছিল 1 তারিখে, জানুয়ারির 2017 1 তারিখে, কিন্তু আমাদের আগে 18 1 তারিখে আমাদের কিন্তু আগেরটাই কাউন্ট করছে, ওই একদিনের জন্য আমাদের পিছাই নাই। তো 2-1 দিন কনসিডার করে, কিন্তু 5-6 দিন 7 দিন হইলে কনসিডার করবে না। স্যার আপনি 18তে বের হয়েছেন? আমার 17তে বের হয়েছে, ওই 18 মানে 1 তারিখে রেজাল্ট দিয়েছে। তো তুমি চাইলে চিন্তা করে যে বললাম একটা দিন 2টা দিন যেটা করতেছে এখন বন্ধ পাইলে মজা পাচ্ছ, ওইটা মজা পরে বের হবে যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ো। স্যার আমাকে একটা কুয়েটের বড় ভাই বললো যে তোমার রুয়েট তো তোমার পাস করে বের হতে মিনিমাম 5 থেকে 6 বছর লাগে যাবে। 5 থেকে 6 বছর, এটা আসলে রুয়েটের তো দোষ না। রুয়েট তো কখনোই তোমাকে বলে না যে তুমি হচ্ছে একটা পরীক্ষা দিয়ে বসে থাকো বা পরীক্ষা দিও না, ক্লাস দিও না। এখন তোমাদের সিস্টেম, তোমাদের সমস্যা। তোমরা নিজেরা সিরিয়াস থেকে বলো হ্যাঁ যে আমরা কখনো পরীক্ষা মানে যেমন পরীক্ষা দিচ্ছি এমনি পরীক্ষা দেবো, কোনো পরীক্ষা পিছাবো না, নিজেদের মধ্যে রুটিন মতো চলবো। বড় ভাইদের সাথে মিশলি সমস্যা, বড় ভাইরা আন্দোলন করতেছে পরীক্ষা দিবে না, আমরাও করে দিব না। এটা হলে তোমার 5 বছর লাগবে 6 বছর লাগবে, রুয়েটের দোষ না, দোষ তোমাদের। তোমরা বলো যে আমাদের রুয়েটের স্টুডেন্টদের টাইম বেশি লাগে। স্যার একটা কথা শোনো, একটা কথা, তোমাদের হচ্ছে কি কুয়েটে কি সিস্টেম করে শোনো। কুয়েটে হচ্ছে নির্দিষ্ট ডেটে পরীক্ষা হয়, বছরে 2টা পরীক্ষা হবে, 2টা পরীক্ষা শেষ করবে। এখন তোমার যে আমরা কি করি 65 ক্লাস নেই 30 সাইকেল, তারপরে আমরা এই ক্লাস শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা দেই না। ওদের কিন্তু 60 এরকম দেখছো কি, ওরকম না। ওরা হচ্ছে কি মনে করো এখন জানুয়ারি, আমি তোমাকে বলে দিলাম মে মাসে তোমাদের পরীক্ষা। এবার তোমার সিলেবাস শেষ হয়েছে নাকি হয় নাই কি ওরা কারো দেখার বিষয় না, ওই যে ডেটে পরীক্ষা দেওয়ার কথা ছিল ওই ডেটে পরীক্ষা হবে। স্কুলের মতো।
হ্যাঁ স্কুল মতো তুমি তো সেখানে কিছু শিখতে পারবে না, কারণ তোমার কি ওই শেষ করার জন্য টিচাররা কি করবে, ক্লাসের মধ্যে ফাঁকি দিবে স্বাভাবিক। ক্লাসের মধ্যে ওই সিলেবাস শেষ করার জন্য টপিক গুলো কোন রকম ভাবে একটুখানি পড়ে চলে যাবে, তুমি তো স্টুডেন্ট, তুমি তো বুঝতে পারবে না কোন জায়গায় ফাঁকিবাজি হয়ে গেছে। তাহলে তো জব লাইফে যায় স্যার ওটা ধরা খাবে। হ্যাঁ ধরা খায় তো লাইফে। এখন এই জন্য আগে বের হচ্ছে না, আমাদের রুয়েটে হচ্ছে সবসময় কোয়ালিটি মেনটেন করা হয়। জি স্যার, এটাই বেশ। ক্লাস শেষ না করে, সিলেবাস শেষ না করে কখনো পরীক্ষা হবে না। এমনও হয় যে 13 সাইকেল যে আমরা বলতেছি 65 ক্লাস, কোন টিচার যদি একবারও এরপরে বললো স্যার আমার কোর্সটা এখন শেষ হয়নি, কিছু টাইম লাগবে, তোমার পরীক্ষা কিন্তু আরো 1 সপ্তাহ পিছাবে ওই স্যারের জন্য, কারণ তোমার শেষ না করে পরীক্ষা নিবে না রুয়েট। তো এই জন্য একজনের সাথে আরেকটা কম্পেয়ার করে দেখলে হবে না, ওরা কি সিস্টেমে চলে, তোমার সিস্টেমটা কি, কোনটা বেটার সেটা তোমার চিন্তা করতে হবে। আর আমাদের রুয়েট থেকেও 3 বছর 7 মাসে বের হয়েছে বেশ, 4 বছর লাগে নাই। তার শুধুমাত্র তুমি এটা বলতে পারো না যে রুয়েট থেকে 4 বছর 5 বছর 6 বছর লেগে যায়, কারণ রুয়েট থেকে 3 বছর 7 মাসে বের হয়েছে। তুমি পরীক্ষা একদিনে না পিছাও, তোমার জীবনে 4 বছর লাগবে না, হিসাব করে দেখো। স্যার মানে স্যার আমরা তো স্যার অনলাইন সিরিজ স্যার, এখন স্যার যদি স্যার অনেক সময় তো স্যার যারা সিনিয়র সিরিজ আছে ওরা যদি স্যার পরীক্ষা পিছায়, আমরা যদি স্যার পরীক্ষা দিই তখন তো স্যার এক ধরনের মানে না এগুলো ওই একদম হ্যাঁ তখন মিস কমিউনিকেশন, ওই বড় ভাইদের সমস্যা বলি তো আমরা, কেন আমরা তো পরীক্ষা ভিজেছি না, আমাদের সিরিজও ভিজেছে, অনেক দেখছি বড় ভাইরা কি করে, ওই বড় ভাইরা ওই পরীক্ষার সময় শেষ, এরপর আর বড় ভাইরা জীবনে কাজে লাগানো খুব একটা। অনেকে আসে বলা যায় যে বড় ভাইরা চাকরি দেয়, এই দেয় সেই দেয়, এটা প্রাইভেট জবের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বড় ভাইরা হেল্প করে স্বাভাবিক, অন্যান্য জবে তার বড় ভাই হেল্প করতে পারে না। বড় ভাই বলতেছি না বড় ভাইয়ের সাথে ইয়ে না মিশবা না, এবার সম্পর্ক রাখবা, কিন্তু আমার মনে হয় ওই যে বড় ভাইয়ের সাথে মিশতে কি মনে করলো এটাই ঝামেলা। এখন 5টা সিরিজ মনে করো চলতেছে সবসময়, 5 সিরিজের মধ্যে কোনো এক সিরিজ তোমার সবাই তোমার বড় ভাই, কোনো এক সিরিজ বলে আমরা পরীক্ষা দিব না, তার মানে কি সবার পরীক্ষা বাদ। এই জন্য হচ্ছে রুটে পিছাই যায়, রুটের হুজুগে বেশি চলে, বড় ভাই বেশি মানে, এই জন্য সমস্যা। আর বড় ভাই গুলো ওই রকম, বুঝছো? এখন যে বললাম ক্লাস পিছাবে নাকি পিছাবে না পরীক্ষা, আমরা নিজেরা বেরোছি 4.5 বছরে, আমরা নিজেরা বেরোছি, আমরা অনেক পরীক্ষা দিয়েছি, তারপরে 4.5 বছর বলতে 4 বছর 7 মাস লাগছে মেবি, হ্যাঁ 4 বছর 7 মাস লাগছে আমাদের। তো আমরা তো 4.5 বছর বেরোছি, তোমরা তো বলছো 5 থেকে 6 বছর লাগে, কই আমাদের তো 5 বছর লাগে না, 6 বছর লাগে নাই, বরং আমরা পরীক্ষা সব সময় পরীক্ষা দিয়েছি, আমাদের সিরিজ পরীক্ষা পিছাইয়া তারপর আমরা 4 বছর 7 মাসে বেরিয়েছি। আর আমরা তো না পিছাই অর্ধেক পিছাই গেছি। এখন ভাইরাসের জন্য সেটা তোমাকে মানতে হবে, সবার লাইফ থেকে তোমার না, সবার লাইফ থেকে তা তো ভালো, সবাই তো প্রায় 1 বছর লস গেছে, আমাদের তো 6 মাস গেছে, এক সেমিস্টার তোমরা তো কমপ্লিট করে গেছি। তোমরা এখন মাত্র মনে করো চিন্তা, তোমার যেটুকুই গেছে সেটা কি, তুমি চিন্তা করবো যে আমার 1 বছরে পিছাইলাম আমি মনে করো 6 মাস, এখন বাকি 3 বছর রয়ে গেছে, তখন পিছাবে না স্যার? এখনো স্যার মানে স্যার মানে এখন যে পিছনটা, এখন স্যার যে পিছনটা পিছাইছি স্যার, সামনে নেক্সট 3 বছরে কি স্যার ভাইরাসের জন্য যেটা পিছাইছো সেটা বললাম কারো কিছু করার নাই, সেটা সবাই পিছাইছে, সেটা তো সবাই দেখবে যখন অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার সময় তুমি বলতে পারবে যে আমি ভাইরাসের কারণে 1 বছর পিছাই গেছি, সেটা কাউন্টের বাদ 1 বছর বাদ, কিন্তু বাকি তুমি যেটা পিছাচ্ছ সেটা তার কাউন্ট কেউ হিসাব করবে না। জি স্যার, জি স্যার। এই বিষয়গুলো আর কি আছে, তো ফার্স্ট ইয়ার অনেক কিছু দেখো আর কি, কিছু বুঝো না নিজেরা, অনেক সময় অনেক ফাঁদের মধ্যে পড়ে অনেক লাইফ নষ্ট হয়ে যায়, চেষ্টা করবো আর কি। আর স্যার অ্যাডমিশন টেস্টের কি করছে স্যার? অ্যাডমিশন টেস্টে কোনো ডিসিশন হয়নি এখনো, ওটা ডিসিশন একটাই, বইয়ের ঝামেলা করতেছে, বইয়ের যদি না আসে আমরা 3টা ভার্সিটি একসাথে নিব, রুয়েট, কুয়েট, চুয়েট, আর বইয়ের যদি আমাদের শর্ত মানে তাহলে বইয়ের আমাদের সাথে পরীক্ষা দিবে, না হলে বইয়ের বাদ, বইটার মধ্যে বোর্ড চিন্তা করো, ঠিক আছে? তোমরা ফার্স্ট ইয়ার যেহেতু একটু চলাফেরা সাবধানে কইরো, চলাফেরা বলতে অন্য বোঝাচ্ছে আর কি, অনেকে অনেক গ্রুপিং এর সাথে জড়া যাচ্ছে বা অনেক সংগঠন এই করে সেই করে লাস্ট পর্যন্ত হুদাই কিছুই না। পড়ালেখা ঠিক মতো করো, পড়ালেখা বলতে সারাদিন পড়তে বলতেছি না, নির্দিষ্ট টাইমে পাস করে বের হয়ে যায়, ব্যাকলগ যেন না থাকে। অনেকগুলো দেখতেছে আমাদের বেসের অনেকেই আছে বুঝছো, আমাদের ওয়ান্ডার সিরিজ, আমি জব করতেছি 2 বছর, আমার ক্লাসে গিয়ে বসে আছে ওরা, মানে ব্যাকলগ আছে আমার ক্লাস করতেছে, তুমি চিন্তা করো কেমন লাগবে, তুমি তোমার ক্লাস ফ্রেন্ড আসছে টিচার, তোমার ফ্রেন্ডের ক্লাস তুমি করতেছো বসে বসে, এর চেয়ে তো লজ্জা জিনিস হইতে পারে না। এই জন্য বললাম ব্যাকলগ কেউ খাইও না, রেজাল্ট যাই হোক পাস করে বের হয়ে যাও। আর সবসময় চিন্তা করবা হ্যাঁ যে প্রোগ্রামিং যেগুলো আছে এগুলো, দেন হচ্ছে অটোকেট থাকে, অটোকেট সফটওয়্যার, অন্যান্য সফটওয়্যার, এগুলো যত শিখবা স্কিল বাড়াবা তত ভালো।
প্র্যাকটিক্যাল লাইফে অটোক্যাড সলিড ওয়ার্কস কিন্তু গুরুত্ব অনেক বেশি মেকানিক্যালের জন্য। এগুলো শিখে রাখবা যখনই তোমাদের কোর্স থাকবে। তোমাদের ছিল নাকি অটোক্যাড? স্যার আমাদের 2-1 এ আছে স্যার। আচ্ছা আচ্ছা, পরের সেমিস্টার আছে। এগুলো শিখে রাখো আর কি, ওগুলো ভালো। স্যার অটোকেডও কি আপনারা দুজনেই নেবেন? না এগুলো এখন শিওর না কে নিবে না। আমি প্রত্যেক সেমিস্টারে কোর্স পরের বার যে সিসি আমি নিব কোনো গ্যারান্টি নেই। এগুলো কে কোন সময় কে কোর্স নিবে আমাদের ফিক্সড না। স্যার যদি সি প্লাস প্লাস পড়াবে আমিও সি প্লাস প্লাসই পড়াবো। আমি হচ্ছে আর আমি স্যার সাথে কথা স্যার হচ্ছে যদি প্রোগ্রামিং ভালো পারে তো স্যার হচ্ছে এমন ভাবে বলছে, আমাকে বলছে থিওরি পার্টটা মেনলি দেখতে। আমি প্রোগ্রামিং পড়াবো কিন্তু আমি মেনলি হচ্ছে যে থিওরি গুলো আছে, কারণ স্যার যদি থিওরি পড়াতে যায় তাহলে স্যারের সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার কাজটা আমি স্যারকে, আমার কাজ হচ্ছে আমি স্যারকে হেল্প করা। আমি যেন নাম্বার সিস্টেম পড়াচ্ছি। একটা কল আসছে, একটু ওয়েট করো। ওকে, হ্যাঁ এটা বলছিলাম, কি জানি বলছিলাম, পারভেজ স্যারের ব্যাপারটা বলছিলাম। তো স্যার হচ্ছে আমি থিওরি পার্টটা নিলে স্যার হচ্ছে প্রোগ্রামিং পার্টটা সময় বেশি পাবে। তো আমি যেন থিওরি পার্টটা, যেমন আছে থিওরি অনেক তোমাদের কোর্সের মধ্যে, প্রোগ্রামিং চেয়ে থিওরি বেশি আছে। তো থিওরি পার্টটা আমি মেনলি দেখবো, আর থিওরি রিলেটেড কিছু প্রোগ্রাম আমি করাবো আর কি। সি প্লাস প্লাস যেটা সেটাই দেখলে হবে, অবশ্যই নেই। আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা জানার বিষয় আছে, এমনি জাস্ট কিউরিয়াস। হ্যাঁ হ্যাঁ বলো, যে কোনো কোশ্চেন করতে পারে, বললাম তো আজকের জন্য। মানে স্যার রুয়েটে প্রতি বছর মানে এক ধরনের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে কত সংখ্যক টিচার নেয়, বা সেই ক্ষেত্রে কি শুধু রেজাল্টের উপর বেস করে নেয় নাকি আবার এক্সট্রা পরীক্ষা দিতে হয়? না এক্সট্রা পরীক্ষা থাকে, কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করেই মনে করো 70% নিয়ে নেয়। 70% বলতেছে যে মনে করো সবসময় যেগুলোতে আছে ডিপার্টমেন্টে সবাই হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে থাকে নরমালি আর কি। যে আমাদের সময় 4 জন টিচার জয়েন করছে, আমরা 4 জনই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম 4 জন। আমাদের পরীক্ষা, লিখিত পরীক্ষা হয়েছিল, আমাদের ভাইভাও হয়েছিল, সবই হয়। স্যার 1-4 সিরিজ থেকে কাউকে নেয় নাই? 1-5 সিরিজ থেকে ওদের ভাইভা হয়ে গেছে, কিন্তু কাকে কাকে নিচে রেজাল্ট এখনো প্রকাশ করা হয়নি। সিন্ডিকেট বলে এটাকে, ওই সিন্ডিকেট হইলে তারপর হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে। এটা শুধু হেড স্যার জানে, হয়তো আমরা জানি না এটা। স্যার 1-4 বলছি, 1-5 না। 1-4 এ ও আচ্ছা 1-4 এ, হ্যাঁ 1-4 তো বের হয়ে গেছে, 1-5 তে পরীক্ষা চলছে মাত্র। স্যার আমাদের যে স্যাররা পিএইচডি করতে বা এমএসসি করতে যে মানে বিদেশে যায় হায়ার স্টাডি করতে, এটা কি রুয়েট থেকেই খরচটা বহন করা হয়? না 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 না, সম্পূর্ণ নিজের, মানে নিজের বলতে রুয়েট থেকে কিছুই না। তোমার নিজেকে স্কলারশিপ ম্যানেজ করতে হবে, কই যাবা কোন জায়গায় যাবে তুমি নিজেকে ম্যানেজ, সবকিছু নিজেকে কষ্ট করতে হয়। ওই দেশে যে স্যারের আন্ডারে যাবো সেই স্যারটা খরচ মানে বিয়ার করে। হ্যাঁ এই খরচগুলো হচ্ছে যেখানে যাবে ওই ভার্সিটি, ওই প্রফেসর ম্যানেজ মানে ফান্ডিং দিবে তোমাকে, তোমার ভার্সিটি তোমার খরচ থেকে দিবে। হ্যাঁ
স্যার যখন স্যার আমাদের কোনো স্যার বাইরের স্কলারশিপের জন্য যায় তখন কি স্যার উনি ভার্সিটি থেকে যে মানে স্যালারিটা বা অ্যালাউন্সটা সেটা কি স্যার উনি মান্থলি পান নাকি স্যার মানে এটা প্রথম যাওয়ার প্রথম 9 মাস পায়, মানে তুমি মনে করো আমি আজকে থেকে ছুটি নিলাম রুয়েট থেকে যে আমি বাইরে যাব, আমার এখন থেকে আগামী 9 মাস আমি রুয়েট থেকে ছুটি পাবো, মানে টাকা পাবো, সেটা হচ্ছে সরাসরি আমার অ্যাকাউন্টে যাবে এই 9 মাস টাকাটা। আর যতদিন আমি বাইরে থাকবো, মানে যে ছুটি দেওয়া মনে করো 4 বছর জন্য পিএইচডি 4 বছর জন্য ছুটি দেওয়া আছে, এই 4 বছরের পুরো টাকাটাই আমি পাবো। হ্যাঁ, প্রতি মাসে আমি স্যালারি পাবো। আমি যখন রুয়েটে ব্যাক করবো তখন ওই 9 মাসের টাকাটা সরাসরি পেয়ে যাবো, অ্যাকাউন্টে চলে যাবে। আর যখন রুয়েটে ব্যাক পাবো তখন বাকি টাকাটা পুরো 4 বছরে একসাথে পাবো, আমাকে প্রতি মাসে দিবে না। কারণ কেউ যদি রুয়েটে বাইরে থেকে যায় তাহলে কি করবে, সেই টাকাটা পাবে না। আর সে যদি ব্যাক করে তাহলে 4 বছরে যা যা পাচ্ছে যত টাকা, সেই প্রতি টাকাটা একসাথে পাবে, কয়েক লাখ টাকা একসাথে পাওয়া যায়। এবার স্যার যদি ব্যাক করে আবার চলে যায়? হ্যাঁ, ব্যাক করে সিস্টেম আছে। তুমিও বললে না তোমার যত চালাকি আছে, চালাকের বাবার উপরে বাবা আছে, বুঝছো? জি স্যার, তাকে আমরা দাদা। এখন কথা হচ্ছে কি, তুমি যদি চলে আসো তাহলে মিনিমাম 6 মাস এখানে তোমাকে সার্ভিস দিতে হবে। 6 মাস সার্ভিস না দিলে তুমি মনে হয় টাকাটা তুলতে পারবা না। তো তুমি যদি এবার বলো যে আমি 6 মাস সার্ভিস দিবে এখান থেকে টাকা তুলবো দেন চলে যাবো, হ্যাঁ দেন পারবা। কিন্তু নরমালি তুমি বিদেশ থেকে কি বলে আসবে? 6 মাস ছুটি তোমাকে বাইরে থেকে দিবে, কি করে আসবা? তুমি 6 মাস এখানে থাকার পরে বাইরে যাওয়া আপনার কষ্ট হয়ে যাবে। নরমালি এত ছুটি কেউ তো তোমাকে দিবে না, 6 মাসের জন্য ছাড়বে না বাইরে থেকে। তোমার যদি থাকে এরকম আছে, অনেকে চলে গেছে। আমাদের মুকুল স্যার আছে, মুকুল স্যার তো এখন ইংল্যান্ডে কি একটা ইউনিভার্সিটি না, ভুলে গেলাম তো, ভালো একটা ইউনিভার্সিটি ইংল্যান্ডে, হ্যাঁ যুক্তরাজ্য। স্যার এখানে আসছিল 6 মাস সে থাকছিল, টাকা পয়সা নিয়ে তার চলে ওখানে গিয়ে জয়েন করছে। আগে কিছু সব ঠিকঠাক ছিল, সবকিছু জয়েন করতে পারছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখন হচ্ছে যে ইউনিভার্সিটি কবে খুলবে, দেন সরকার থেকে কবে ডিক্লারেশন দিবে এন্ড এক্সাম কবে হবে, স্যার ওভারঅল পরিস্থিতি মিলে আমাদের আসলে স্যার কোন সেমিস্টারের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া উচিত? মানে স্যার 1-2 তো স্টার্ট হয়ে গিয়েছে, এখন স্যার আমার মনে হয় কি পড়ার লোড বাড়ছে, সো পড়তে হচ্ছে, আর 1-1 এর এক্সামও ইজ কামিং। বুঝতে পারছি। তো এটা আসলে পরীক্ষা আমি তো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কোনটা ভালো বুঝছো, কোনটা মনে আছে, কি করছিল আমি জানি না। আমার রেসপেক্টে যদি বলে সেটা হচ্ছে প্রথমত পরীক্ষার ডেটটা কোন সময় পড়তেছে সেটা দেখার বিষয়। তখন কি হচ্ছে, তোমার এই সেমিস্টারটা সব শেষ হয়ে গেছে সেটা হচ্ছে কোশ্চেন। যদি শেষ হয়ে যায়, তোমাকে এই সেমিস্টার ফুললি শেষ হয়ে গেছে, তাহলে আমার মনে হয় এই সেমিস্টার দেওয়াই বেটার। স্যার রাজি হবে কিনা আমি জানি না, আমি আমার কথা বলতেছি আর কি, হয়তো রাজি হবে বা হবে না। যদি এই কোর্স সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে এই কোর্সটা দেওয়াই বেটার। স্যার যদি এমন হয় যে 7-8টা সপ্তাহ গেছে স্যার, হ্যাঁ যদি মনে হয় 7-8-9 সপ্তাহ গেছে, তাহলে স্যার এই সেমিস্টারে তো অলরেডি অনেক লোড। স্যার সেটা কোশ্চেন না স্যার, কোশ্চেন হচ্ছে কি যে স্যার এখন যে বর্তমানে যে কন্ডিশনটায় আছি স্যার, এখন তো আমরা জাস্ট হ্যাঙ্গিং অবস্থায়, জানি না কখন কি অবস্থা হবে, বাট স্যার আপনাদের তো একটা আইডিয়া থাকবে, সো স্যার সেটার উপর বেস করে আমরা কিসের প্রিপারেশন নেব? মানে স্যার কামিং এক্সামের জন্য নাকি হচ্ছে 1-2 পড়াগুলো তো তোমার যেটা পড়তেছো সেটাই পড়ো, আর আগে সেমিস্টারটা জাস্ট মাঝামাঝি একটু দেখো, এত রেগুলার না, জাস্ট মাঝামাঝি একবার দেখো চোখ বলা জিনিসগুলো। কারণ তোমরা যদি অন্য সিরিজ হতো, 70 সিরিজ হইতো বা 80 সিরিজ হতো, তাহলে বলতাম যে আগেরটা মানে পড়ো। কিন্তু ওই 16 সিরিজ শেষ হবে, 17 সিরিজ শেষ হবে, 18 শেষ হবে, তখন তোমাদের ওদের শেষ হতে মনে করো মিনিমাম 4 থেকে 5 মাস। স্যার ইউনিভার্সিটি কি ফেব্রুয়ারিতে অর মার্চে খুলে দিবে না? ফেব্রুয়ারিতে খুলবে না, মার্চে কোনো শিওর না। স্যার আমাদের ক্যাম্পাস খুললে কি স্যার আমাদের 2-1 সপ্তাহের জন্য কি স্যার রিভাইজ ক্লাস দেওয়া হবে? আমি শিওর না, কারণ স্যার ডিরেক্ট তো পরীক্ষা নেবে না স্যার, কিছু তো অফ দিবে না স্যার। হ্যাঁ পরীক্ষার অফ দিবে সেটা ঠিক আছে, ক্লাস এগেইন হবে কিনা সেটা টিচারের উপর ডিপেন্ড করবে। কারণ আমার ক্লাস আমি যেটা ছিল, আমার ক্লাস না নরমালি হচ্ছে মিনিমাম হচ্ছে 15 দিন দেওয়ার নিয়ম, মিনিমাম 15 দিন, এটা হচ্ছে মিনিমাম বললাম, মিনিমাম 15 দিন তোমাকে আগার দিকে জানাইতে হবে। যেদিন তোমাকে জানাবে তার 15 দিন আগে থেকে, মানে পরীক্ষা যেদিন তার 15 দিন আগে তোমাকে জানাবে মিনিমাম। আর স্যার 1-6 কি পরীক্ষা দিবে এখন? এটা নিয়ে যে কথা হচ্ছে, ওরা কথা হচ্ছে ওরা যদি নানাদের পরীক্ষা নিবে না, অন্য সিসকে ডাকবে। কিন্তু আমি কালকে আমার থিসিস স্টুডেন্ট আছে, ওদেরকে জিজ্ঞেস করলাম কালকে, ওরা বলতেছে স্যার আমরা পরীক্ষা দিব, ওরা দিবে, কিন্তু যেহেতু এরকম করে করে সময় চলে গেছে, ওরা চাচ্ছে 10-12 দিন পিছাইতে। সেটা হয়তো পসিবল, 10-12 দিন পরীক্ষা পরে নিল, পিছাইলো। ওই যে বললাম এই 10-12 দিন কিন্তু ওদের লাইফ থেকে কিন্তু পিছাই গেছে, মাঝখান থেকে দেখছো। এখন তো ক্লাস এরা করতেছে না, কারণ ক্লাস তো হয়ে গেছে। যদি 10-12 দিন ক্লাস করতো, অন্য ক্লাস করতো, তাহলে ঠিক ছিল।
কিন্তু ওরা অন্য ক্লাস করতেছে না, মাঝখানে তার বাদে মিস তার থেকে। স্যার মানে ফেব্রুয়ারি 17 তারিখের দিকে দিতে যাচ্ছে আগে ওরা যেহেতু আমি ডেট এখন তো ফিক্সড হয়নি, ওরা এরকমই দিতে যাচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি দিতে যাচ্ছে। এটা হইলে আমার মনে হয় প্রশাসন মানবে, যতটুকু জানি মানার কথা। স্যার ইউনিভার্সিটি যদি খুলে যায় তাহলে কি সব সিরিজ একসাথে এক্সাম হবে? বারবার যে না নিউজ সব না সবগুলো যদি সবগুলো ইউনিভার্সিটি খুলে গেলে তো সবগুলো একসাথে হওয়ার কথা। এই ডিসিশন গুলো আসলে অনেক বড় ডিসিশন, এগুলো ভিসিও একা নিতে পারবে না। তো আমরা জাস্ট আইডিয়া থেকে বলি এরকমই হবে তা না। সমস্যা নেই, সবাই তো ভ্যাকসিন নিয়ে নিবা, ভ্যাকসিন নিয়ে তারপর ক্লাস করতে পারবা, কি বলো? না স্যার এই জিনিস নেওয়া যাবে স্যার না স্যার। ভ্যাকসিন নিলে স্যার মানুষ মারা ভ্যাকসিনও তো যাচ্ছে, ঝামেলা স্যার। মারা যাচ্ছে এই স্যার। জিনিস নেওয়া যাবে না মারা স্যার। কয়জন যাচ্ছে বলো? বাঙালির এরকম দোষ স্যার, নিলেও দোষ না নিলেও দোষ। শোনো যখন তুমি এই যে পাচ্ছে না তখন চিল্লাবে, এখনো চিল্লাবে। না স্যার এটা ওবায়দুল কাদের তো বলেই দিয়েছে না আমার হিসাবে কি শক্তিশালী। ও তো তাহলে তাহলে তোমরা ঘুরে বেড়াও, দেখা যাক কি হয়। কিন্তু কথা হচ্ছে কি, ওই যে মনে করো 1 লাখ টিকা দেওয়া হয়েছে, তার মধ্যে মনে করো কোনো কারণে 4-5 জন মারা গেছে টিকা নেওয়ার পরে, যেমনি হোক। এখন আসলে ওই যেটা মারা গেছে সেটাই আমরা ফোকাসে আসে, কিন্তু যারা যে 1 লাখ যে ভালো আছে এখন তারা ফোকাস কিন্তু আসে না। তো এই যে ভ্যাকসিনটা আসছে এটা কিন্তু ইন্ডিয়া ভ্যাকসিন না, ইন্ডিয়া থেকে আসছে কিন্তু ইন্ডিয়ার ভ্যাকসিন না, তোমরা মনে হয় জানো। আসলে স্যার আমরা ভয় পাচ্ছি স্যার হচ্ছে কোয়ালিটির উপরে স্যার, মানে স্যার কি কোয়ালিটিতে বানাইতেছে আর আমাদের কি দিচ্ছে স্যার। ঠিক আছে, এখন ওরা তো নিজেরা ইউজ করছে, এখন দেখা যাক, শুরু করুক দেওয়া, দেখা যাক কয়জন নেয় কয়জন সুস্থ হয়, তারপরে একটা নিউজ দেখলাম যে আমেরিকাতে নাকি মানে ভ্যাকসিন নেওয়ার কারণে করোনার তীব্রতাটা কমছে। না ভ্যাকসিন অবশ্যই কাজ করবে। এখন স্বাভাবিক, যখন এত বড় একটা ভ্যাকসিন তোমাকে দিবে, তোমার একদিক থেকে একটু ভালো চাইতে গেলে আরেক দিকে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু না থাকবে, সাইড ইফেক্ট। ওরা নিজেরা তো বলে সাইড ইফেক্ট কিছু থাকবে, তবে এটা খুব একটা মানে ক্ষতি করবে না, ওরা তো বলে। এটা জানি না, আমি যতটুকু পড়ছি কি ফেসবুকে দেখি, দেখা যাক কি হয়। সবাই দেখ, তারপর আমরা দিব না, আমার সমস্যা নেই, আমি সারাদিন ক্যাম্পাসের মধ্যেই থাকি কোন সময়, তারপর চেষ্টা করি আর কি বাইরে কম যাওয়ার। তারপর আর কি করে বলো, তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? মানে যে কোনো কোশ্চেন বলতে পারো, জানার আর কি, কারণ অনেকে ফার্স্ট ইয়ারে আসলে নতুন নতুন ক্যাম্পাসে আসে, যেটা আমি ফিল করতাম, কিছু বুঝিও না, কিছু জানিও না, কারে জিজ্ঞেস করবো, সোর্স তো পাই না, মন খুলে কোনো কোশ্চেন থাকলে যাও বলতে পারি না। এই জন্য আমি যে কোনো সময় ফার্স্ট ইয়ার যদি ক্লাস থাকে, আমি প্রথম 2-1টা ক্লাস এরকম মানে পড়ার মাঝখানে পড়ার চেষ্টা করি অন্তত কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য, কোনো আগ্রহ থাকলে, কোনো কোশ্চেন থাকলে জানার কিছু, সেখান থেকেই তোমরা আমরা নেক্সট ক্লাসে স্যার আপনি আমাদের এরকম 15-20 মিনিট টাইম দেন, ওইখানে স্যার অনেকে তাদের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সময়। হ্যাঁ বলো স্যার। হলের ব্যাপার নেক্সট বললে ভালো হতো, মানে হল কবে কি পাওয়া যাবে? হল তোমরা আগামী 1 বছরের মধ্যে পাওয়ার আশা করিও না, মিনিমাম 1 বছর আর কি, কারণ মানে কি স্যার থার্ড ইয়ারে? স্যার 17 ও মনে হয় এখনো পাই নাই। 17 এখনো লিগালি পাই নাই, 2-1 জন পাইছে, কেমনে কেমনে যায় না, 2-1 জন পাইছে, তাদের ব্যবস্থা করতেছি। কারণ আমি নিজে হলের দায়িত্বে একটা সহকারী অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট হিসেবে আছি, একটা হল বঙ্গবন্ধুর দায়িত্ব আছে, আমি আগামী 2 বছরের জন্য থাকবো আর কি। তো তোমাদের জন্য আশা করি হলের কাজ সামনে শুরু হয়ে যাবে, মানে কয়েকটা স্টুডেন্ট হল হবে, সেটা হল হলে কোনো স্টুডেন্ট নিতে হয়, তোমরা তো সুবিধা পাবা না, তো কতক্ষণে তোমরা অন্য সিরিজ গুলো আসলে সারা সব ভবিষ্যতে হচ্ছে বাইরে থাকতে হবে না, সবাই ভালো থাকতে পারবে। স্যার বিল্ডিং হবে 10 তলা সুন্দর। হ্যাঁ ওটা সত্য কথা, ওগুলো ভালো কাজ হচ্ছে এখন। স্যার পরীক্ষায় ভালো করার কোনো টেকনিক আছে স্যার? পরীক্ষায় ভালো করার টেকনিক হচ্ছে শর্টকাট, অনেক জায়গায় অনেক সময় বলবে যে প্রথমত হচ্ছে পড়তে হবে, স্বাভাবিক। এন্ড পড়তে হবে বলতে আমরা যেটাকে বুঝি, তোমার নাম শুনছি কেল2 বলে, আমি বলতেছি না সবাই কেল2 হয়ে যাও, কারণ সবসময় হচ্ছে ক্লাস রেগুলারলি করবা, ক্লাসে কি পড়াগুলো পড়াচ্ছে সেগুলো মানে মাথায় রাখবা আর কি। পড়তে হবে বলতেছি না, একটু মাথায় রাখবা কোন জায়গা থেকে পড়াচ্ছে, কি বই পড়াচ্ছে, আর ক্লাস টেস্ট গুলো খুব সিরিয়াসলি দিবা। সপ্তাহে অন্য দিনগুলো পড়তে বলতেছি না, শুধুমাত্র ক্লাস টেস্ট যেদিন তার আগের দিন একটু সিরিয়াসলি পড়বা। ক্লাস টেস্টে অন্তত মিনিমাম যারা ফেল করে আর অনেকে, তারা বলবো 20-এর মধ্যে এভারেজে 10 করে রাখার চেষ্টা করবে ক্লাস টেস্টে মিনিমাম। ক্লাস টেস্ট খুব ভালো করে দিবা, ল্যাব রিপোর্ট যেগুলো আছে ল্যাব গুলো ক্লাস ঠিক মতো করবা, আর হচ্ছে ফাইনাল যেটা, ফাইনালের সময় 5 দিন করে মাঝখানে গ্যাপ থাকে, পরীক্ষার মাঝখানে 5 দিন 6 দিন করে, ওই সময়টা কাজে লাগাবে, ওটা ভালো মতো পড়বা, দ্যাটস এনাফ। আমি তাই করছি। হ্যাঁ স্যার বলো।
স্যার আমাদের স্যার ল্যাবে স্যার কেমন মার্কস দেওয়া হয়? ল্যাবে প্লাস দেওয়া হয় অনেকে মিডিয়াম ক্যাটাগরি, কিন্তু কাউকে ফেল করে। নরমালি সে যদি অ্যাটেন্ড থাকে, ক্লাস মিস, ল্যাব মিস না করে এবং ল্যাব রিভিউ ঠিকমতো দিছে, ভাইভাতে উপস্থিত ছিল, কি করছে সেটা দেখার বিষয় না, সে ফেল করবে না, পাস করবে ল্যাবে। নরমালি আর কি তাই হয়, কোনো টিচারের সাথে যদি বেয়াদবি না করে আর কি, তাহলে ফেল করবে না। আর একটা হচ্ছে এ প্লাস পাওয়া যায় এভাবে, ল্যাব রিপোর্টটা ভালো, স্যার যেভাবে বলছে, যেমন কনক্লুশন, ডিসকাশন, এগুলো ঠিক মতো লিখছি কিনা। তুমি আরেকজনটা সারা জীবন কপি করে লিখবা, কোনো কিছু লিখো না, তাহলে তোমাকে মার্ক দিবে না। তুমি নিজের মতো নিজের চেষ্টা করো, যেমন ইনস্ট্রাকশন দেয় স্যাররা সেভাবে করো, ভাই একটু মোটামুটি ভালো করো, তুমি নরমালি নিজের মতো লিখলে স্যার নাম্বার কাটতে পারে না বেশি? না না না, নিজের মতো সবকিছু সবার সাথে মরাই ভাবে একা যদি স্যার ওই সবার সাথে মরলে হচ্ছে বাঙালি হচ্ছে কি, নিজেও মরবা, তখন চারটা কপি করে লিখবা, সেও মরবে। কারণ আমার ক্ষেত্রে আমি যখন ল্যাব রিপোর্ট দেখি, 5 জনের যদি দেখি কপি একই লেখা, মানে অন্যগুলো না, থিওরি একই হইতে পারে, এখন অন্য গ্রুপের সাথে আমার রেজাল্টও সেম, ডিসকাশনের মধ্যে সেম লিখছে কথা, কনক্লুশনও সেম লিখছে, হুবহু কপি। ওই 5টা তো আমি তো ধরতে পারবো না কার থেকে দেখি লিখছে, সবগুলো ক্রস, বাদ, 5টাই বাদ। যে দিবা আরেকজনকে, সেও সাবধান থেকে, তোমারটা বাদ হয়ে যাবে তারা বললে। স্যার কিছু কথা তো আছে স্যার যেগুলো স্যার ঘুরে ফিরে আসলে স্যার সেমই থাকে স্যার, ওগুলো তো স্যার সেম কথা থাকতে পারে, কিন্তু হুবহু তুমি তারটা তোমারটাকে দাঁড়ে কমার সাথে সেম হবে নাকি? না স্যার, না স্যার। তুমি একই কথা, তোমাকে বলতেছি না একই কথা লেখা যাবে না, একই কথা তুমি লিখতে পারো, তোমার মনে একই কথা আসছে, আরেকজন মনে একই কথা আসবে, স্বাভাবিক। তুমি তো আরেকজনটা হুবহু কপি করতে পারো, লেখার তো ভাষার জীবনে এক হবে না। তোমাকে 10 লাইন লিখতে বলে ইংলিশে একটা টপিকের উপর, তোমার 10 লাইন আর আরেকজন 10 লাইন কি সেম হবে নাকি? 100% সেম হবে নাকি? না স্যার। স্যার এখন মেইন পার্টস অফ পেট্রোল ইঞ্জিন, এখন ও খুরমির বই থেকে লিখছে, আমিও খুরমির বই থেকে লিখছি। হ্যাঁ তুমি খুবই বই থেকে লিখছো, তোমার তো রেজাল্ট আর কোশ্চেন হ্যাঁ স্যার, ডিসকাশন সেগুলো থাকবে না। আমি তো বলছি থিওরি পার্টটা সেম হইতেই পারে, আমি কিন্তু বলছি এক কথা, থিওরি পার্টটা সেম হইতেই পারে, কিন্তু বাকিগুলো তো সেম হবে না। আর ল্যাব রিপোর্টের মানে সৌন্দর্যের উপর ডিপেন্ড করে, ল্যাব রিপোর্ট সবসময় চকচক রাখবা, মানে কাটাকাটি, তারপর হচ্ছে কোন রকম তাড়াহুড়া করে লেখা, বাজে অবস্থা, এগুলো ল্যাব রিপোর্ট মার্ক পাবো না। ল্যাব রিপোর্ট আছে সুন্দর থাকতে হয়, দেখতে সুন্দর লাগতেছে, ফ্রেশ, কালার পেন ইউজ করতে পারো কিছু, মানে মার্ক করার জন্য। ল্যাব রিপোর্ট যাতে তোমার ফিগার নাম্বার গুলো ঠিক মতো লিখছো, ফিগার যতগুলো ফিগার থাকবে, ফিগার 1, ফিগার 2 এভাবে, তারপর ফিগারের ক্যাপশন গুলো। তো এই জিনিসগুলো মানে ল্যাব রিপোর্টের মার্ক পাওয়া যায় বেশিরভাগ সবাতে একই হয়, মার্কিং কেমন ডিফারেন্ট হয়, সবসময় দেখার উপর ডিপেন্ড। ল্যাব রিপোর্টের মার্কটা অনেকটাই দেখার উপর ডিপেন্ড করে, ল্যাব রিপোর্টটা দেখতে কেমন লাগতেছে। অনেকে ল্যাব রিপোর্ট মানে লাস্ট জমা দেয়, ল্যাব রিপোর্টে এমন অবস্থা হয়েছে ঘামে ভিজে ভিজে অর্ধেক পুরো লেখা লেখা সব উঠে গেছে উপর থেকে, তারা কি মার্ক দিবে বলো? দেখতেই তো খারাপ লাগতেছে। ল্যাব রিপোর্টে ফ্রেশ থাকা লাগে, তাহলে ল্যাব রিপোর্টে মার্ক ভালো পাবা। আর কি কোশ্চেন বলো? স্যার প্রজেক্ট বেস কোনো স্যার, মানে স্যার কোনো প্রজেক্ট বেস কাজে কি স্যার মানে আমাদের ওরকম স্যার আমরা কোনো ইয়া পাবো? এখন পাবা না, এখন প্রজেক্ট তুমি যদি কোনো টিচারের সাথে পার্সোনালি কাজ করতে চাও, প্রজেক্ট কাজ করে তোমাকে নিল, সেটা আলাদা কথা, তুমি কাজ করতে পারবো রিসার্চ বা অন্য কিছু। বাট যেটা প্রজেক্ট নরমালি, সেটা তো থিসিস 30 থেকে শুরু হয়। স্যার আমাদের সিএসসি কোর্সের জন্য কি স্যার কম্পিউটার কি স্যার মাস্ট, না স্যার ফোনেও করা যাবে? না, প্রোগ্রামিং এর জন্য কম্পিউটার তো মাস্ট, ফোনে তো কোনো প্রোগ্রামিং নাই। হ্যাঁ তাহলে তো ভালো, আমি আসলে জানি না ঠিক, আমি এখানে করে তাহলে করা যাবে, সমস্যা নাই, মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কি, এটা তাহলে পারবো। মিলে আমার যখন সিএসসি কোর্স ছিল, মেবি আমারও কম্পিউটার ছিল না, আমি এমনি পুরোপুরি বাস করছি। রান করার জন্য 2-1 রান করতাম, ল্যাবে কেমনে হয়, আর বাকিটা থিওরি কেমন একটা। স্যার আমরা যদি নতুন কোনো প্রজেক্ট মানে বানানোর ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, বানাতে চাই, তাহলে স্যার আমাদের কোন কোন বিষয়ে দক্ষতাটা অর্জন করা খুব দরকার? এটা প্রজেক্টটা তোমার কোন লাইনে সেটা দেখতে হবে আগে, প্রজেক্টটা কিসের, অনেক প্রজেক্ট অনেক রকম থাকে। যেমন মেকানিক্যাল হচ্ছে এনার্জি রিলেটেড প্রজেক্ট আছে, এনার্জি, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, ম্যাটেরিয়াল নিয়ে তোমার প্রজেক্টটা কোন লাইনে সেটাকে দেখতে হবে, দেন সেই বিষয়ে তোমাকে। রোবোটিক্স বা স্যার মানে ড্রোন টাইপের, এগুলা স্যার ড্রোন তো রোবোটিক্স এর মধ্যে পড়ে না স্যার?
হ্যাঁ, ওটা একই লাইনে। তো ওগুলো যেন তোমার কন্ট্রোল, যেটা সাবজেক্ট গুলো কন্ট্রোল বা প্রোগ্রামিং, এগুলো খুব ভালো জানতে হবে, অবশ্যই তোমাকে জানতে হবে। আমি আসলে কখনো এগুলো নিয়ে কাজ করি নাই। সি প্লাস প্লাস দিয়ে ড্রোনের যতগুলাই আছে দিয়ে আমি আসলে বললাম, আমি কখনো ড্রোন নিয়ে বা কন্ট্রোল সিস্টেম কখনো কাজ করি না, আমি এনার্জি নিয়ে কাজ করি। তো তোমার নিচে যখন তোমার মাথায় সবগুলো চলে আসবে, আমারও ছিল, যখন তুমি থিসিস করবা, এরপরে হচ্ছে মাস্টার্স করবা, পিএইচডি করবা, তখন তোমার মাথায় একটা রিসার্চ একটা মানে জিনিস ঘুরবে, অন্য লাইনে তুমি কখনোই দক্ষ এক্সপোর্ট দিতে পারবে না। আমি হচ্ছে এনার্জি নিয়ে বর্তমানে কাজ করি আর কি। কন্ট্রোল নিয়ে কখনো আমার আগ্রহ ছিল না, আমি কাজও করি না খুব একটা আর কি। থ্যাংক ইউ স্যার। আমাদের যে ফ্লুইড মেকানিক্স পড়ানো হবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এগুলা কি আসলে স্যার মানে বাস্তব জীবনে কি এগুলা মানে ইম্প্যাক্টটা কি এরকম? বাস্তব জীবন হয় থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাই পুরো সবকিছু বাস্তব জীবনে অ্যাপ্লাই হবে না। থিওরিটিক্যাল অনেক জিনিস আছে, তো কিছু কিছু জিনিস আছে মানে যখন পড়বে তখন বুঝবা না, কিন্তু ভবিষ্যতে যখন হায়ার স্টাডি করবে তখন যে পড়বে বুঝবা যে আমি জিনিসটা পড়ে আসছি, হ্যাঁ জিনিসটা মানে ওখানে ছিল। আমরা যে কোর্স গুলো পড়াই নর্মালি এগুলোকে বলা হচ্ছে কি বেসিক, এগুলো বেসিক কোর্স পড়ানো হয় সবাই, মানে বেসিক, তোমাকে একবার ডিপলি পড়ানো হয় না, তুমি ডিপলি চিন্তা করলে হবে না। মানে এতগুলো 4টা 5টা কোর্স দিয়ে, এতগুলো কোর্স দিয়ে তুমি নিজে চিন্তা করো, তোমরা প্রেসারে পড়ে যাও, পারো না, এই করো সেই করো, অনেক ফেল করে, সবগুলোর বেসিক পড়ানো হয়। তো এটা হচ্ছে জিনিসটা এরকম যে ক্লাস 8 পর্যন্ত কোনো গ্রুপ থাকে বাংলাদেশে নাই, তো সায়েন্স কমার্স আর্টস থাকে না, সবাইকে জেনারেল পড়ানো হয়। তারপরে কি গ্রুপিং হয়, সায়েন্স কমার্স, তাই না? সায়েন্স নিলা, সায়েন্সের পরে তারপর আবার গ্রুপিং হয় কি ইঞ্জিনিয়ারিং, তারপর ডক্টর, ইঞ্জিনিয়ারিং এর পরে আবার গ্রুপিং হয় কোন ডিপার্টমেন্টে গেলা। এটাও সেম, আমার মতে আর কি সেম। বিএসসি করতেছো, বিএসসি হচ্ছে জেনারেল, এরপরে তুমি কোন ফিল্ডে যাবা, ফ্লুইডে যাবা, ম্যাটেরিয়ালের দিকে যাবা, হিটের দিকে যাবা, হিট ট্রান্সফার, থার্মোডাইনামিক্সে যাবা, না এনার্জিতে যাবা, কোন ফিল্ডে যাবে সেটা আবার একটা ফিল্ড। ওই ফিল্ডে আবার কোন টপিক নিয়ে কাজ করতো সেই মানে এগুলো কি, এরপর মাস্টার্স একটা নির্দিষ্ট ফিল্ডে যাওয়া লাগে। পিএইচডি যাবা, পিএইচডি আবার ওই ফিল্ডের উপর নির্দিষ্ট দিকে যাওয়া লাগে, নির্দিষ্ট টপিকের উপরে, ঠিক আছে? আমরা বলি যে ধান গবেষণা করে, আমরা বলছি নর্মালি ধান গবেষণা করে, তারপর মাস্টার্সে গিয়ে হইলো ধান গবেষণা করে কিরকম ধান, বড় নাকি আমন, কোন ধানের উপরে, মাস্টার্সে সেটা হলো। পিএইচডি যাই হলো কি যে এগুলো যে এবার মনে করো আমন ধান নিয়ে গবেষণা করলো মাস্টার্সে, এবার আমনের উপর একটা নির্দিষ্ট প্রজাতি নিয়ে আবার রিসার্চ করে পিএইচডিতে। সিস্টেম গুলো এরকম হয়, এই জন্য তোমাদের সবকিছু খাওয়ানো হয় একটু একটু করে আর কি বিএসসি তে। স্যার 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 অনেক বাইরে শুনছি তাদের আন্ডারগ্রেডে থাকতে অনেকগুলো পাবলিকেশন থাকে, তো ওইগুলা কিভাবে বলতে কাজ করা যায়? ওইগুলা কি আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দিকে না প্রথম থেকে? না না, এগুলো তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, প্রথম থেকে করা যায় না, এটা ভুল কথা। কারণ এগুলো হচ্ছে যারা বাইরে যাওয়ার ইচ্ছা থাকে প্রথম থেকে, যে আমি আসলে বাইরে যাওয়ার খুব আগ্রহ, আমি যাবোই স্কলারশিপে, আমি বলবো তারা প্রথম থেকেই এইভাবে কাজ করা উচিত, রিসার্চের দিকে যাওয়া উচিত। তো আমাদের কি এই ক্ষেত্রে কোনো সুবিধা আছে? সুবিধা আমি বলি সেটা হচ্ছে সেটা টিচারদের সাথে কাজ করা আর কি। তুমি একা এখন রিসার্চ করতে যাও বা পেপার কিভাবে লিখতে যাও, তুমি কিচ্ছু পারবে না, এ টু জেড কিছুই পারবে না সোজা হিসাবে। তুমি যতই বলছো আমি পারবো, তুমি কিচ্ছু পারবে না। তোমাকে আবার একজনের যে কোনো সাথে যে পেপার আছে, যে পেপারে কাজ করে, যে জানে, তার সাথে কাজ করতে হবে, তার সাথে কাজ করে শিখতে হবে। মনে করেন স্যার আপনি এনার্জি নিয়ে আছেন, তো আপনার সাথে কন্টাক্ট করা লাগবে, এনার্জি কোনো একটা রিলেটেড টপিক। স্যার আমি তুমি বলতে হবে স্যার আমি আমি স্যার রিসার্চ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, স্যার যদি কোনো হেল্প করতেন একটু স্যার আমাকে, বা শিখাইতেন কিভাবে, তাহলে হয়তো স্যার তোমাকে বড় কাজ না থাকলেও স্যারের ছোট কোনো কাজ আছে, তোমাকে সেটা তোমাকে দিয়ে কিছু কাজ করাই নিল, কাজ করতে করতে তুমি শিখবে। তোমাকে একটা টপিক দিল, এই কাজটা তুমি করে দাও, তুমি এটা করতে গিয়ে তুমি যখন ফেস করবে স্যার আমি জিনিসটা পারতেছি না, তখন স্যার তোমাকে শিখাবে, হ্যাঁ এই জিনিসটা এইভাবে করো, এইটাও করলা। আবার একটা জিনিসটা আপনি কাজ করলে স্যার আমি জিনিসটা পারতেছি না, বুঝতেছি না, বা তোমার ভুল হলো, তখন তুমি বলবে কোন জায়গায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কিভাবে করা লাগবে সেটা তোমাকে বলে দিবে। এটাই সিস্টেম। সবসময় টিচার হতে হবে তা না, বড় ভাই যারা আছে, অনেকে আছে সিনিয়র বা বাইরে যে কেউ হতে পারে, যারা রিসার্চ নিয়ে কাজ করে, ব্যাপারটা আছে, তাদের সাথে আস্তে আস্তে কাজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর কিন্তু ঘাটাঘাটি করা লাগে, গুগল স্কলার আছে, গুগল স্কলারে গিয়ে সার্চ দিবা কি রকম পেপারের কেমন ফিল্ড হয়, কেমন পেপার পাবলিকেশন হয়, কোন জায়গায় পাবলিকেশন হয়, এগুলো দেখবো। যেন আমি যেমন আমি থার্ড ইয়ার থেকে শুরু করছিলাম, আমাদের মাসুদ স্যার ছিল, আমি কখনো চিন্তা করিনি, মাসুদ স্যারই আমাকে ডেকে বললো, আমি ক্লাস শেষে ডাকলো, ডেকে বলতেছে যে এরকম অবস্থা, তুমি কি রিসার্চ করতে ইন্টারেস্টেড? আমি বললাম হ্যাঁ স্যার, সুযোগ হলে তো খুব ভালো, আমার মাথা ছিল না আগে। তবে তো ভালোই হয় স্যার। দেন স্যার হচ্ছে বল ঠিক আছে আইসো। কারণ ওই কাজটা আমি আসলে
ওই যে কাজ তখন করছি ওই কাজ এখন করলে আমার 1 মাস লাগবে সর্বোচ্চ, কিন্তু কাজটা তখন আমি 1 বছর ধরে করছি। মানে তো পারতাম না, তো স্যারকে বললাম, স্যার শিখাইতে এমনি করো এভাবে করো, একবার কাজ বিরক্ত হয়ে করা লাগতো। স্যার ওই কোনো এক্সপেরিমেন্টাল কোনো কাজ ছিল? না না, ওটা এক্সপেরিমেন্টের কাজ ছিল না, রিভিউ ছিল। পেপার করার জন্য এক্সপেরিমেন্টের কাজ লাগে না। তুমি রিভিউ, তুমি আমার উপর কিচ্ছু নাই, তোমার কিছুই জানো না, তুমি হুট করে একটা জিনিস টপিক রিভিউ করো, কি কি পাবলিশ হয়েছে রিভিউ পেপার করো, রিভিউ পেপার করার জন্য তুমি একা 100, কোনো এক্সপেরিমেন্টাল লাগবে না, কিছু লাগবে না। কিন্তু পেপারটা কেমনে সাজাবা, কি লাগবে, সেটার জন্য তোমার একজন এক্সপার্ট যারা কাজ করে তাদেরকে সহায়তা লাগবে। তাহলে ওই মেথোলজি কি এটা কি লাগবে না, শুধুমাত্র অন্যান্য পার্টস অন্যান্য মেথোডোলজি কিভাবে কাজ করে সেটা লাগতেই পারে, সেটা পেপারের উপর ডিপেন্ড করবে, পেপারটা কি কোন ফিল্ডে তুমি কাজ করতেছো। আপনার এনার্জি থেকে কোনো এক্সপেরিমেন্টাল কিছু আছে আপনার, না শুধু যেগুলো থিওরিটিক্যালি আপনি করছিলেন ওইগুলা? হ্যাঁ, এক্সপেরিমেন্টাল অভাব নাই তো, আমি এখন পর্যন্ত কাজ করতেছি হাইব্রিড এনার্জি নিয়ে। আমার 4টা জার্নাল আছে এখন পর্যন্ত, এবং কয়েকদিন আগে গত ডিসেম্বরে এই জানুয়ারি গত ডিসেম্বরে আমার 3টা জার্নাল পাবলিশ হয়েছে 4টার মধ্যে, এবং 2টা জার্নাল পাবলিশ হয়েছে এমন জায়গায় এলসিবিআর এ। এমন একটা আছে তোমার বুঝবে না, একটা আছে ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে, অনেকে বুঝবে না হয়তো। এলসিবিআর সর্বোচ্চ বেস্ট আর কি মেকানিক্যাল জগতে বলা যায়, ওয়ান অফ দ্য বেস্ট এলসিবিআর। এলসিবিআর মধ্যে আবার অনেক ভাগ আছে, তার মধ্যে ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 8, যেটা আমার ছিল আছে এখন, সেটা আমাদের রুয়েটের অনেক টিচারেরই নেই, শুধু মেকানিক্যাল না, রুয়েটের অনেক টিচারেরই 8 ইমপ্যাক্ট ফ্যাক্টরের কোনো জার্নাল নাই, কোনো পেপার নাই। আমাদের কোন ফিল্ডে কাজ করছেন বা কোন, এটা তোমরা হচ্ছে সেটা তোমার টিচারদের প্রোফাইল ঘাটো, এভাবে তো আলাদা করে বলতে না টাইম লাগবে। টিচারদের প্রোফাইল দেওয়া আছে, রুয়েটের প্রোফাইলে যাও, কে কি নিয়ে কাজ করে পেয়ে যাবো সবকিছু ডিটেইলস। স্যার বলো। স্যার রুয়েটে স্যার দেখলাম, স্যার ওই ওয়েবসাইটে দেখলাম স্যার রুয়েটের বাইরের কয়েকটা ইউনিভার্সিটির সাথে স্যার এমওইউ আছে স্যার। তো স্যার ওই সমস্ত ভার্সিটি গুলোতে কি স্যার রুয়েটের থেকে যারা যাবে ওরা কি কোনো এক্সট্রা প্রেফারেন্স পাবে? যেতে পারে, কিন্তু আমি দেখিনি এটারই কাজে লাগে খুব একটা কেউ বেনিফিট নিছে দেখিনি আমি আসলে। অবশ্য আমি তো সবার সাথে ইয়ে নাই পাওয়ার কথা, কিন্তু আমি যেটা দেখি যে টিচাররা যায়, আমি টিচারদেরকে দেখি, বড় ভাই টিচার এরকম যারা, তারা ভালো ভালো জায়গায় যায় যেগুলোতে নিজের ব্যবস্থা করে আর কি, বেনিফিট পায় কিনা যায় বুঝতেছি না, যায় না খেলাটা। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কিছু আছে তাহলে? স্যার হ্যালো, হ্যাঁ বলো। স্যার আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্যুর নিয়ে যদি বলতেন। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর তো 3rd ইয়ার লাস্টের দিকে হবে। আমাদের সাথে স্যার আমাদের সাথে অনেক ডিপার্টমেন্টের স্যার ফার্স্ট সেমিস্টারে একটা হয়েছে, ওটা কি স্যার আসলে ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু ছিল নাকি? ওটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, জাস্ট একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, একটা আমাদের নাম আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলি আমরা, ওটাতে মার্ক আছে, একটা কোর্সের আওতাভুক্ত। তো ইন্ডাস্ট্রিয়াল ট্যুর তোমরা যে কোনো জায়গায় ট্যুরে যেতে পারো, ইন্ডাস্ট্রি ভিজিট করতে যাওয়া যায়, ইন্ডাস্ট্রি ভিজিট আর কি, যেতে পারো যে কোনো স্যারের সাথে পার্সোনালি বা যেমন হোক, সেটা সমস্যা না, এটা যেতে পারো, 100 যেতে পারো, কোনো ফ্যাক্ট না। কিন্তু তোমার ভার্সিটি থেকে মার্ক আসতে সেটাতে, সেটা একটা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, 3rd ইয়ার লাস্টে প্রজেক্ট আছে। আমার ক্ষেত্রে যেমন আমি ছিলাম 1 মাসের ট্যুর, আমি গেছিলাম হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ, যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গেছিলাম আমি। স্যার ওগুলো কি স্যার মানে স্যারদের সাথে যোগাযোগ করে স্যার কিভাবে যাওয়া যায়, মানে কমিউনিকেশনটা আসলে? আমাদের ক্ষেত্রে আমি ওই ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ওখানেই গেছিলাম, আর কোনো স্যারের সাথে কোথাও যাইনি। এখন তোমাদের যদি কোর্স রিলেটেড থাকে, কোথাও যাওয়া লাগে আশেপাশে ঘোরা, সেটা স্যারের সাথে কথা বলে যাবো। আর নিজেরা কোথাও একটা ইন্ডাস্ট্রি আছে, নিজেরা দেখতে গেলা, সবসময় স্যারের সাথে হবে তাও না। তোমার পাশে একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি কেমনে চলে কি আছে তুমি নিজে জানলা। আমরা স্যার গেলে তো স্যার ওরা হয়তো স্যার ওইভাবে স্যার ট্রিট করবে না। তোমার যদি সেটাই বুঝতে হবে, তোমার যদি কোনো ইয়ে থাকে, কিন্তু আর হচ্ছে তোমার পরিচয় থাকলে তুমি যেতে পারো, কিন্তু টিচার ওই সবার সাথে একসাথে যাবা, তাহলে হচ্ছে যে টিচার আছে মানে কোর্স নিচ্ছে ওই রকম, তার সাথে বা কোন টিচারের সাথে কথা বললা, টিচারে ম্যানেজ করতে পারে কিনা, এই টিচারের পার্সোনাল আর কি সবকিছু, সেটি গভর্নমেন্ট থেকে অনুমতি নিবে, গাড়ির ব্যবস্থা করবে, যে সেখানে যারা আছে তাদের কাছে চিঠি পাঠাবে, পারমিশন নিবে, সবকিছু টিচারের উপর। তো ঠিক আছে, তাইলে আজকে অনেক টাইম হয়ে গেছে, তোমাদের ক্লাস আছে এরপর। স্যার একটা কোশ্চেন স্যার, স্যার ম্যাগনেটের যে এনার্জিটা আছে স্যার, এটা কি স্যার একসময় শেষ হয়ে যায় নাকি স্যার এটা থাকি স্যার? ম্যাগনেটের স্টোরেজ এনার্জি, এগুলো স্টোর করার জন্য এনার্জি ব্যবস্থা, এগুলো আমরা থাকেই তো। মানে স্যার এটা শেষ হবে না স্যার, এটা যদি কোনো কাজে ইউজ করিস মানে স্যার এটা চলতেই থাকবে? হয়তো এনার্জি কনভার্ট হয়ে যাবে অন্য এনার্জিতে। ও স্যার মানে ও এনার্জিটা আবার শেষ হয়ে যাবে ম্যাগনেট থেকে? একটা অবশ্যই প্রত্যেকটা ম্যাগনেটের একটা লাইফ টাইম আছে,
তাই না? তারা এফিসিয়েন্সি আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডিগ্রেড করবে, কমতে থাকবে এফিসিয়েন্সি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, তাহলে এখানে শেষ করি। আর কোনো কোশ্চেন থাকলে পরে আমরা আলোচনা করবোই। স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।